কবরের জায়গা ফিক্স করে ফেলতে হবে এবং কবর খুঁড়ে ফেলতে হবে। আব্বু কিন্তু জীবিত। আমার একটা কাজিন ভাইকে দিয়ে মানিকগঞ্জে পাঠিয়েছি, তারা আমাকে ভিডিও কলে দেখাচ্ছে কোথায় কবর খুঁড়া লাগবে। এমন সময় আমার ফোনে আরেকটা ফোন আসলো, ওই ফোনটা আমি ধরলাম, দেখি আব্বু, আর ভিডিও কলে হচ্ছে আমি ঠিক করছি যে আব্বুর কবর কোথায় খোঁড়া হবে। সিচুয়েশনটা এক্সট্রিমলি আমার কাছে মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস আটকে গেছে। যখন আপনার মানে আপনার ফেভারিট মানুষটা, আপনার ভালোবাসার মানুষগুলো, ইউ হ্যাভ নো আইডিয়া সে আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। আম্মু যেমন একবার বলতেছিল, ওর কি হাতটা খোলা রাখে না বাঁধা রাখে। মানে এই একটা সিম্পল একটা কথা বলেই আমরা সবাই চুপ। যে ভাইয়া যে একজন লয়ার, একটা লয়ারকে এভাবে করে নিয়ে যাওয়া হলো কোনো রকম লিগ্যাল ফাউন্ডেশন ছাড়া। সুপ্রিম কোর্ট লয়ার অ্যাসোসিয়েশন কি করেছে? দে ডিডন্ট ইভেন কেয়ার। উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যারা খুব সোচ্চার, যারা সবচেয়ে বেশি কথা বলে, তারাই পর্দানশীল নারীদের নিরাপত্তাহীনতার প্রশ্নে খুব নীরব। এটা কি মনে হয় যে একটা পলিটিক্যাল হিপোক্রেসি হচ্ছে এই ধরনের দ্বৈত অবস্থান? I trust my daughter. I have full confidence in her. আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম। ইনোভাটক্সের আজকের আয়োজনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সুমাইয়া রাবেয়া, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ও পিএইচডি ক্যান্ডিডেট। তার আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে তিনি শহীদ মীর কাশেম আলীর মেয়ে, যাকে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো, অনেক এক্সাইটেড লাগছে। এবার বাংলাদেশের আবহাওয়াটাই ডিফারেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনোভাটক্সে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার সাথে আমাদের অনেক কথা হবে, তাহলে শুরু করা যাক। প্রথমে ছোটবেলা থেকেই শুরু করি। আপনার জন্ম কোথায়, শৈশব কেমন ছিল, ওভারঅল যেই পরিবেশে আপনি বড় হয়েছেন সেই পরিবেশটা কেমন ছিল? আমি তো মজা করে বলি যে আমি সংগঠনের কোলে জন্ম। যদিও আমি ঢাকাতেই, মিরপুরে আমাদের দাদা বাড়ি ছিল, সেখানে আমরা সেটেল ছিলাম, সেখানে আমার জন্ম হয়েছে। বেড়ে ওঠাও ঢাকাতে। স্কুলিং এবং কলেজ দুটাই মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল। আর আম্মু একটা মজার কথা বলে যে আমি হওয়ার পরে তাদের কর্মপরিষদ বৈঠক ছিল। তো যেহেতু আম্মু জাস্ট ডেলিভার করেছে, সে যেতে পারে নাই দেখে হসপিটালের কেবিনেই তারা সবাই চলে আসছে প্রোগ্রাম করতে। সো আমি মনে হয় শৈশব আসলে বলতে এটাই। আমাদের বাসাটা খোলা ছিল সবসময় সংগঠনের জন্য। এক একটা রুমে এক একটা প্রোগ্রাম হবে, নিচে ভাইরা প্রোগ্রাম করবে। আমরা বড় হয়েছি আসলে এরকম একটা পরিবেশে, যে একটা সাংগঠনিক পরিবেশে। সাংগঠনিক সামাজিক পরিবেশ আর কি। মানে যে আমার আব্বু, সবাই তো জানে শহীদ মীর কাসেম আলী, উনি শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আর আম্মু হচ্ছে খন্দকার আয়েশা খাতুন, উনি ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিল। তো দুইজন এক্সট্রিম স্বপ্নবাজ রেভলিউশনারি মানুষের বাসায় আসলে রেগুলার সংসার হবে, এটা তো আসলে হয় না। আমি ওরকমই, মানে এরকম অনেক সময় হয়েছে, ঘুম থেকে উঠে দেখি আমার চারপাশে ধরে আন্টিরা বসে মিটিং শুরু করে দিয়েছে আর কি। তো সবসময় মানুষ প্রায় 35-40 প্রতিবেলাই রান্না হচ্ছে, আলহামদুলিল্লাহ, এরকমই একটা পরিবেশে বড় হয়েছি। আচ্ছা, তো আপনি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছেন যেখানে আপনার বাবা ও মা দুজনই রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তারা সোশ্যাল ওয়ার্কেও খুব যুক্ত ছিলেন। ডেফিনেটলি তাদেরকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হতো। তো আপনি ছোটবেলা থেকেই তাদের ব্যস্ততা, পাবলিক রেসপন্সিবিলিটিস, মানুষের জন্য কাজ করার যে মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ধরন, এগুলো দেখে বড় হয়েছেন। তো এই জিনিসগুলো আপনার মাইন্ডসেট এবং ভ্যালুসের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলেছে বলে আপনি মনে করেন? টোটালি, ফুললি। আমি তো তাদেরই প্রোডাক্ট। মানে এখন বাইরের দুনিয়াতে যখন আসছি, তখন আসলে বুঝি যে হাউ আই ওয়াজ বিল্ড। বিকজ এভাবে করে যদি বড় না হতাম, বাইরের দুনিয়াটা মনে হয়, এবং পরবর্তীতে আমাদের যে কঠিন সময়টাকে নিজেকে ধরে রাখা কঠিন ছিল। আই থিঙ্ক আমার সবচাইতে বড় যেটা মানে টেক ছিল আমার আব্বু আম্মুর প্যারেন্টিং থেকে, সেটা হচ্ছে ইটস অ্যাবাউট কোয়ালিটি মোর দ্যান কোয়ান্টিটি। তুমি সারাক্ষণ বাসায় থাকো, তার চেয়ে যেই সময়টা তুমি বাসায় থাকো সেটা প্রোডাক্টিভলি সন্তানকে দিতে পারছো কিনা। তো এখানে দুটো জিনিস বলবো। এক হচ্ছে আম্মুর সাইডটা বলি। আম্মুর সাইড যেটা, সেটা আমরা যেহেতু
চিন্তা করি যে মারা সারাক্ষণ বাসায় থাকবে বা টেক কেয়ার করবে, সেক্ষেত্রে তো আম্মুর আসলে পসিবল ছিল না। যদিও আমরা যদি তাকে কোনো ফর্মাল ক্যারিয়ার বলি, সেটা তার ছিল না, কিন্তু সে ফর্মাল ক্যারিয়ার চেয়ে বেশি ব্যস্ত ছিল, ননস্টপ মিটিং, এবং অনেক সময় আব্বুর পরে আম্মু বাসায় এসেছে, এটা খুবই নর্মাল। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে এইসব ক্ষেত্রে একটা কালেকটিভ, যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আর আমার ভাই বোনরা আমার চেয়ে অনেক বড় ছিল, দে টুক ওভার, আমার দাদু আমাকে টেক কেয়ার করেছে, আমাদের চাচা চাচিরা কাজিনসরাও আমাদের সাথে ছিল। সো আই থিঙ্ক এই যে তখন কালেকটিভ এফোর্ট, ইটস টেকস আ ভিলেজ টু রেজ আ চাইল্ড, রাইট? তো আম্মু তো ছিলই, কিন্তু এই জিনিসগুলো তখন আমাকে অতটা লোনলি ফিল করে নাই। মানে আমার কাছে মনে হয় না যে আম্মু নাই তো আমি কোথায় যাব, ফ্যামিলি মেম্বার্সটা ছিল। এটা আমাকে আরেকটা হেল্প করেছে। আই থিঙ্ক আমার কাছে অনেক মাল্টিপল ভিশন দিয়ে আমি বড় হয়েছি, এক একজনের এক একটা জনরা। আমার বড় বোন হয়তো একটু ক্রিয়েটিভ মানুষ, আমার ভাইয়া হয়তো সে আলহাজার থেকে পড়ে আসছে, তার তো আমি যখন যার কাছে যে প্রবলেম নিয়ে যাচ্ছি তার অনুযায়ী সলিউশন পাচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে এটাকে আমাকে আরও ওয়াইডেন করেছে। এখন আব্বুরটাতে আসি, এটা কিন্তু আমাদের ডিফারেন্ট এক্সপেকটেশন থাকে ছেলেদের ক্ষেত্রে, যে ছেলেরা আসলো অতটা হ্যান্ডস অন ফ্যামিলিতে ইনভলভড হলো না, এবং তারা যতটুকু করে ততটুকুতেই মানে মানুষ খুব হ্যাপি হয়ে যায়, যাচ্ছে অনেক ভালো বাবা। খুবই ইন্টারেস্টিংলি আমার আব্বু খুবই হ্যান্ডস অন ইনভলভ ছিল ফ্যামিলিতে। যেমন উইকে একটা দিন সে থাকতো যে সেদিন বাসায় থাকবে, নো ম্যাটার হাউ মানে বিজি হি ইজ। সেটা ওয়েডনেসডে ছিল, ফ্রাইডেগুলোতে যেহেতু তাদের অন্য কাজ থাকতো, মোস্ট ওয়েডনেসডে সে বাসায় থাকতো। সে একটা টাইম সে থাকতো হচ্ছে সে পড়াশোনা করবে, বাকি টাইমগুলোতে যেমন বিকালটা মাস্ট আমাদের নিয়ে ছাদে থাকবে, সেখানে আমরা একসাথে বসবো, আমরা কথা বলবো। তারপর আমার আব্বু রান্না করতে পছন্দ করতো, এটা খুবই ইন্টারেস্টিং ছিল যে সে রাঁধতো। এবং আই থিঙ্ক আমার আম্মু এই গল্পটা করেছে যে উনি বিশেষ করে উনি যদি বাইরে কোথাও যেত এবং নতুন কিছু খাবার খেত, সে শেফের কাছ থেকে ডায়েরিতে সেটা নোট করে এনে বাসায় এসে রান্না করে আমাদের খাওয়ানোর ট্রাই করতো। তখন তো আসলে এত রকম জনরা বাইরে ছিল না যে এখন এই কুজিনটা পাওয়া যায় ওই কুজিনটা পাওয়া যায়। তো আব্বুর কাছে মনে হতো আমরা মিস আউট করে ফেলছি কিনা, যদিও সত্যি কথা যে খুব পারফেক্ট হতো না, বাট হি ওয়াজ ট্রাইং। যেমন একটা ছোটোবেলায় একটা মজার স্মৃতি বলি, যে মালয়েশিয়া থেকে এসে সে আমাদেরকে বললো যে লেবু চা খাওয়াবো কিন্তু ঠান্ডা। এখন এই জিনিস আমাদের মাথায় কাজ করতেছে না, যে তখন আইস লেমন টিটার চল এতটা আসে নাই। তো আব্বু অনেক ট্রাই করলো এবং আমাদের মাথার মধ্যে কোনোভাবেই আসে না যে এটা মনে হয় আব্বু ভুল কিছু করছে, চা কিভাবে ঠান্ডা চা হয়। কিভাবে ঠান্ডা হয়। তো আব্বু অনেক চেষ্টা করলো আমাদের খাওয়ানোর, আমরা কোনো মতে একটু খাইলাম কিন্তু কিছু বললাম না আম্মুকে। তার 1-2 বছর পর আমি মালয়েশিয়াতে পড়তে যেয়ে যখন আইস লেমন টি দেখেছি, আমি সত্যি কান্না করে দিচ্ছি যে আব্বু ওয়াজ রাইট, উই ওয়ার অ্যাকচুয়ালি ইউনো, মানে তাকে ডাউট করছিলাম। বাট শুধু আইস লেমন টি না, আপু দুধ চাটা আইস দিয়ে খায়, বুঝছেন, এই টাইপের ওরা আইস দিয়ে খায়। বাট আই ওয়াজ লাইক নো আব্বু তুমি মনে হয় ভুল দেখছো। সো এই যে একটা তার ইনভলভমেন্ট ছিল আমাদের সাথে, প্রত্যেকটা ইয়াতে আমাদের পারিবারিক বৈঠক হতো মাসে একটি, এবং এটা ডায়েরিতে আমরা লিখতাম কে কে আছে, কি ইস্যু আছে, কি ডিসিশন হলো। সো অনেক বছর পর সে ডায়েরিটা কিছুদিন আগে আমরা দেখলাম, এই যে স্মৃতিগুলা, আমি এলেভাস দিচ্ছি, কি কি সাবজেক্ট দিব, বা ভাইয়ার বিয়ে, সব কিছু কিন্তু আমাদের মানে, সো ইটস নট অ্যাবাউট তুমি কত সময় দিচ্ছ, যতটুকু দিচ্ছ প্রোডাক্টিভভাবে দিচ্ছ কিনা ওয়াজ ইম্পর্ট্যান্ট। আলহামদুলিল্লাহ। আপনার পড়াশোনার গল্পে আসি, আপনি গ্র্যাজুয়েশন করেছেন কোথা থেকে? আমি হচ্ছে এমনি আমার স্কুলিং মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল, ওকে, আর আমি IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে আমি আমার আন্ডারগ্র্যাড করেছি। মাস্টার্সে আমাদের আরেকটু স্পেশালাইজড করতে হয়, তো সেটা আমার ইন্টারন্যাশনাল রিলেশনস ছিল। আর পলিটিক্যাল সায়েন্সে কেন আগ্রহী হলেন? আচ্ছা, এটা পুরোপুরি আমার আব্বুর চিন্তাধারা। এটা যদি বলি আবার আমার শৈশবে ফেরত যেতে হবে। আমার আব্বু আসলে খুব মানে সে তো সব কিছু নিয়ে প্ল্যান করতে এবং স্বপ্ন দেখতে পছন্দ করতো। তার 5 ভাই বোনের ব্যাপারেও বিভিন্ন বিভিন্ন স্বপ্ন ছিল। যেমন আরমান ভাইয়ের ব্যাপারে ব্যারিস্টার তার স্বপ্ন ছিল, সে সেভাবেই গ্রুম করেছে। আমার ব্যাপারে তার স্বপ্ন ছিল আমি রিসার্চ করব, আমি কারণ সে বিভিন্ন যে প্রজেক্টগুলো করতো সেগুলোতে ইনডেপথ পড়াশোনা। তো আমাকে যেটা করতো যে আমি অনেক ছোট তখন থেকেই আমাকে বিভিন্ন রকম ইকোনমিস্ট বই, যেটা তখনকার দিনে আপনাকে আলাদা করে মানে কিনতে হতো, তারপর ডাকযোগে আসতো, সেগুলোর বিভিন্ন রকম জিনিস পড়ে বলতো যে আচ্ছা রিসেন্ট কি আসছে। তো আব্বুর তো পুরো মানে পড়ার টাইম হতো না, তো আব্বু এটা আমাকে দায়িত্ব দিত যে তুমি এগুলো পড়বা, পড়ে কোনটা আমার পড়া উচিত এটা আমাকে জানাবা। আরেকটা আমার খুব স্পেসিফিকলি মনে আছে, একে পার্টি যখন পাওয়ারে আসলো, আব্বু মনে হয় দিস্তা প্রিন্ট করে নিয়ে আসছে যে একে পার্টি পাওয়ারে আসার স্ট্র্যাটেজির উপর যত রকম রিসার্চ পেপার হয়েছে। দ্যাট টাইম আমি মনে হয় 15 কি 16,
মানে আমার কাজ ছিল যেগুলো সব পড়ে আমাকে একটা সামারাইজেশন করবা যে এক্স্যাক্টলি ওরা কীভাবে করে পাওয়ারে আসছে, পয়েন্টগুলো কী। তো সেই ছোটোবেলা থেকেই আমাকে মনে হয় পলিটিক্যাল জিনিসপত্রের মধ্যে, রিসার্চের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিল যে ওটাই মাথায় ঢুকলো। এবং উনি সবসময় আমাকে বলতো যে তুমি আইআরএ পড়বা। আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসের, যেহেতু আব্বু ইন্টারন্যাশনাল রিলেশনে কাজ করতো এবং জামাতে ইন্টারন্যাশনালের দায়িত্বে ছিলেন, তার কাছে মনে হতো যে আমাদের মানে এই দিকে মানুষ লাগবে। আরেকটা ছোট জিনিস ছিল, সেটা হচ্ছে উনি রিপ্রেজেন্টেশনে যেহেতু অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, আব্বুকে যখন কোনো ডিপ্লোম্যাটিক মিটিংয়ে যাওয়া লাগতো, স্পেশালি যেখানে উমেন্সরা আছে, মানে ওইখানকার অ্যাম্বাসেডার হচ্ছে ওমেন বা ওইখানে আরও বেশি উমেন থাকবে, উনি আমাদের নিয়ে যেতেন। আমি ক্লাস আই থিঙ্ক 6 থেকে সব রকম ডিপ্লোম্যাটিক মিটিংয়ে আব্বুর সাথে যাচ্ছি, বিকজ আব্বু ওয়ান্টেড টু শো দেম যে আমরা নিকাবিয়া আমার মেয়েরাও রিপ্রেজেন্ট করে। সো আমি অনেক ছোটোবেলা থেকে ডিপ্লোম্যাটিক মিটিংয়ে ইউজ টু, মানে ওখানে যেভাবে কথা বলছে, যে ইস্যুগুলো বলছে, যাওয়ার পথে আবার আব্বু আমাকে কিছু পয়েন্ট দিয়ে দিত যে এই প্রোডাক্টিভ প্যারেন্টিং ছিল। এক্স্যাক্টলি। তো যাওয়ার আগে আমাদেরকে যেমন পয়েন্ট দিয়ে দিত যে আজকে ওই পয়েন্ট নিয়ে আবার তোমাকে জিজ্ঞেস করতে পারে, আমার সাথে যেহেতু আসো। এবং সেই তখন থেকেই কিন্তু মেয়েদের ইস্যুটা একটা ইন্টারেস্টিং ইস্যু ছিল, যে জামাতের মেয়েরা ইনভলভড কি না, এটা কিন্তু অনেক আগে থেকেই ডিপ্লোম্যাটদের কাছে একটা ইস্যু ছিল। তো ওইটার অ্যান্সার আবার আব্বু আমাকে দিতে দিত যে আমার মেয়ের সাথে আছে, ও সংগঠন করে, ওকে জিজ্ঞেস করেন। তো ওই যে ছোটোবেলা থেকে একদম এটার ভিতরেই ঢুকে গেছি আমি, এটা ছাড়া আসলে আর কিছু চিন্তাও করতে পারিনি। এখন তো আপনি পিএইচডি করছেন জেন্ডার স্টাডিজে, জি, মালয়েশিয়ায় করছেন। তো এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। এই জেন্ডার স্টাডিজ নিয়ে রিসার্চ করতে গিয়ে আপনার কি মনে হয়েছে যে সমাজ ও রাজনীতিতে নারীদের অবস্থা এখন কেমন? আচ্ছা, এটা বলতে গেলে না আবার একটা মার খেতে পারি, কারণ আমি একটা চিন্তা নিয়ে শুরু করেছি। এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটা আমি একটু ছোটো করে বলি, যে এই প্রজেক্টটা ছিল কি, যে ওরা স্টেমে মেয়েদেরকে অনেক বেশি ইনভলভ করেছে, যেটা আমরা এখন চাচ্ছি, যে ওদেরকে অনেক বেশি স্টিপেন্ড দিয়েছে, স্কলারশিপ দিয়েছে, কোটা দিয়েছে, যেন মেয়েরা স্টেমে আসে। তো মেয়েরা স্টেমে আসলো, কিন্তু দেখা গেল যে তারা ওয়ার্কফোর্সে থাকছে না, বা করছে না, বা শেষ করছে না। তো এটা নিয়ে আমাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা মাথা ব্যথা শুরু হলো, যে কি আমরা এত টাকা দিয়ে ওদেরকে পড়াচ্ছি, কিন্তু এদেরকে তো আমরা ওয়ার্কফোর্সে পাচ্ছি না। তো তখন আমাদের মতো এটা একটা মানে আমার এই পিএইচডিটা অনেকটা একটা চাকরি পাওয়ার মতো ছিল। 3-4 লেয়ারে ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা দিয়ে তারপরে নিয়েছে আর কি। তো কারণ তারা দেখতে চাচ্ছে যে কেন মেয়েরা এইখানে কাজ করছে না। তো যখন আমি এটার মানে ইয়াটা দেখলাম, সার্কুলার দেখলাম এবং অ্যাপ্লাই করলাম, প্রিকনসিভড নোশন আমার ছিল যে মেয়েদেরকে এখান থেকে আটকানো হচ্ছে, মেয়েদেরকে কালচারাল জায়গা থেকে আটকানো হচ্ছে, খবর করে ফেলবো, মানে আমরা করে। কারণ আমি এটা জানি যে আমার পিএইচডি ইনশাল্লাহ একটা পলিসিগতভাবে গভর্নমেন্ট হেল্প ইউজ করবে। তো আই থট দিস ইজ আ ওয়ে টু রেভলিউশনাইজ দেম। ইন্টারেস্টিং যেটা ব্যাপার হলো, যত আমি ভিতরে যাচ্ছি, যত আমি কাজ করছি, এখনও এটার কোনো কনক্লুশন আমি দিতে পারবো না, কারণ এটা পিএইচডি। কিন্তু এই আমাদের প্রজেক্টের একটা প্রসেস ছিল যে আমরা বসে সার্কেল মিটিং করে করে লোকাল মালয়েশিয়ান মেয়েদের সাথে কথা বলবো। এবং মালয়েশিয়ান মেয়ে বলতে কিন্তু শুধু মালে মুসলিম মেয়ে না, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে। তো ওদের সাথে যত কথা বলছি, আমি যখন রিয়েলাইজ করলাম যে ফিতরা বলে একটা ব্যাপার আছে, সব কিছুই যে মেয়েদের করতে হবে এবং সব কিছু যে মেয়েদের সাথে যায় সেটা না, ইভেন দো ইফ ইউ লেট দেম ডু ইট। যেমন খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে স্টেমের তো একটা ম্যানুফ্যাকচারিং, এবং এটার জন্য একটা বড় সময় তাদেরকে ল্যাবে কাটাতে হয়। তো যারা জব শুরু করেছিল কিন্তু তারপর ছেড়ে দিয়েছে, এরকম একটা গ্রুপের সাথে আমার কাজ করা বোঝার চেষ্টা করলাম যে ওরা কেন জবটা করছে না। এবং আমি ভেবেছি ডিসক্রিমিনেশন বলবে, বলবে। মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ মেয়েদের ব্যাপারে ডিসক্রিমিনেশন অনেক কম। ওরা যেটা বললো যে দেখেন আপু, বছরের মানে দিন চলে যায়, আমরা কোনো মানুষের দেখা পাই না, আজকের দিনটা কেমন গেল এটা বলার কোনো মানুষ নেই। আমি যে নতুন একটা জামা পরছি এটা দেখে কেউ আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার নাই। তো মানে ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন তাদেরকে একেবারেই ফ্রাস্ট্রেটেড করে তুলেছিল, এবং দে বিকেম ডিপ্রেসড। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন তারা ছাড়লো। তো আমার কাছে মনে হলো তাহলে ছেলেরা কেন টিকে আছে। ছেলেদের কাছে জিজ্ঞেস করতে গেলাম, ছেলেরা বললো ভাই গোসল না করে গেলেও কেউ কিছু বলে না, খুবই শান্তিতে আসি। তো এই যে হিউম্যান ফিতরাগতভাবেও কিছু জিনিস আছে, যে কিছু জিনিস হয়তো মেয়েদের জন্য আরেকটু ফ্যাসিলিটেট করতে হবে। তার মানে কি, এই জায়গাগুলো মেয়েদের মাইন্ডসেটকে চিন্তা করে বানানো না। তোমরা যদি মেয়েদেরকে অ্যাকোমোডেট করতে চাও, তাহলে ওয়ার্ক প্লেসটা এমন করে বানাও যেটাকে আমরা বলি ওপেন ওয়ার্ক প্লেস। মেয়েদের জন্য ওপেন ওয়ার্ক প্লেসটা ওরা পছন্দ করে, ওরা মানুষকে দেখবে, কথা বলবে। তো
তো এই যে এখন একটা মনে হলো যে জিনিসটা সবসময় শুধু অপরচুনিটি না, আরও ভিতর থেকে চিন্তা করা যে মেয়েদের এবং ছেলেদের যে বায়োলজিক্যাল ডিফারেন্স, এটাকে একনলেজ করে কাজ করা। আনফর্চুনেটলি এখন আমাদের অবস্থা হচ্ছে যে ছেলেদের মতো করে মেয়েদেরকে অ্যালাউ করা, বাট ইট হ্যাভ টু বি মোর লাইক আমাদের যে বায়োলজিক্যাল ডিফারেন্সটা আছে, আমাদের যে চিন্তাধারার ডিফারেন্স আছে, সেটা আমাদের একনলেজ করতে হবে। এক্স্যাক্টলি। এই একনলেজমেন্টের পরে এটার মানে কি, কিন্তু এটা মানে এটা না যে ও আলাদা, ওকে দিয়ে হবে না। আমাদের লিডারশিপ রোলে এসে এই জায়গাটা চেঞ্জ করতে হবে যে ও আলাদা, আমরা ওকে অ্যাকোমোডেট করব ইনশাল্লাহ, হোপফুলি। সোফার এটাই চিন্তা, মানে সোফার আমার কাছে এই রিয়েলাইজেশনটা খুব স্ট্রংলি আসছে এখন। আচ্ছা, আপনি তো অনেক দিন থেকে মালয়েশিয়া আছেন, যেহেতু গ্র্যাজুয়েশন করেছেন, এরপর পিএইচডি করছেন এখন, তো সেখানে আপনি কোনো বাংলাদেশি কমিউনিটি অর্গানাইজেশন বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, একেবারেই খুব স্ট্রংলি যুক্ত আছি। প্রথমে যখন আইইউএমে গিয়েছিলাম, তো সেখানে আইইউএম বাংলাদেশ কমিউনিটি, স্টুডেন্টদের একটা কমিউনিটি আছে, সেখানে স্ট্রংলি ইনভলভ ছিলাম। ইভেন এখনও অ্যালুমনাই হিসাবে ইনভলভড আছি। কি দায়িত্বে আছেন? ওটা তখন তো জাস্ট আমরা মানে ওই কমিউনিটির কোনো দায়িত্ব থাকে না, বা যেভাবে করে অ্যারেঞ্জ করতে হেল্প করে এরকম। তবে ওভারঅল এখানে বাংলাদেশ কমিউনিটি আছে, যে কমিউনিটিতে আমি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের নিয়ে কাজ করি বেসিক্যালি। তার মানে হচ্ছে টিনেজ মেয়ে আর স্টুডেন্ট যারা যায় তাদেরকে নিয়ে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমি অ্যারেঞ্জ করা বা টেক ওভার করা বা ওদেরকে গ্রুমিং করার চেষ্টায় থাকে আর কি আমার। আচ্ছা, আপনার এই দায়িত্বের কথা শুনে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি মেয়েরা বেড়ে উঠছে বা পড়াশোনা করছে, তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, মোরাল গ্রোথ এবং লিডারশিপ স্কিলসের ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট কিভাবে কাজ করছে? আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস তো ওদের ব্যাপার কি যে হয়তো একটা ছোট নোট এখানে দিতে হবে যে যেমন ধরেন আপনি আমেরিকাতে কাজ করছেন বা যেই কান্ট্রিগুলোতে আপনাকে সিটিজেনশিপ দেয়, এদের ওখানে একরকম কাজ করা, কারণ সেখানে ইউ আর অলরেডি অ্যাসিমিলেটেড। আপনি ব্রিটিশ বাংলাদেশি, আপনি আমেরিকান বাংলাদেশি, কিন্তু সৌদি আরব, দুবাই বা মালয়েশিয়ার মতো জায়গা, সিঙ্গাপুরের মতো জায়গা যেখানে আপনাকে অ্যাসিমিলেট হতে দেওয়া হবে না, সেখানে আপনি শুধুই বাংলাদেশি, বাট আপনি বর্ন এখানে, ব্রট আপ এখানে, হার্ডলি আপনি বাংলাদেশে 2-3 বছরে একবার গেছেন। সো এইখানে একটা আইডেন্টিটি ক্রাইসিসের একটা বড় জায়গা থাকে, কারণ ওরা বাংলাদেশের সাথে টোটালি ম্যাচ করতে পারে না কিছু ক্ষেত্রে ছাড়া, আবার মালয়েশিয়ান হিসেবে নিজেকে দাবি করতে পারে না। তো ওদের একটা কালচারাল একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়। আমার চেষ্টা থাকে যে এইখানটাকে একটু পূরণ করার, এখানে বাংলাদেশি কালচার প্লাস মুসলিম হিসাবে আমি কোন জায়গায় আছি, এই আইডেন্টিটিটাকে স্ট্রং করে গ্রুমিং করার আমরা চেষ্টা করি। আমরা বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে চেষ্টা করি যে ওদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ করার। একটা বড় আমাদের কাজ থাকে যেটা হচ্ছে যে এখান থেকে যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কমিউনিটির মেয়েরা ওখানে যে পড়তে যায়, ফ্যামিলি ছাড়া পড়তে গেলে ওদের যে আবাসনের সমস্যা, থাকা খাওয়ার সমস্যা, এগুলোকে টেক ওভার করা, এগুলো আমাদের কাজের একটা বড় অংশ। আর ওইখানে যারা বড় হয়েছে তাদের জন্য আমাদের যেটা থাকে যে আমরা অনেক বেশি কাউন্সিলিং টাইপ করি, মানে গ্রুপ কাউন্সিলিং টাইপ প্রোগ্রাম করি। তাফসির কি, এরা মাশাল্লাহ মালয়েশিয়ার যে স্টাডি মানে ইসলামিক স্কুলগুলো আছে, অনেক ইনডেপথ ইসলামিক পড়াশোনা হয়। সো নতুন করে ইসলাম বোঝানো খুব দরকার হয় না, কিন্তু এটাকে তারা কিভাবে করে তার আইডেন্টিটির সাথে রিলেট করছে এবং এটাকে তারা প্র্যাকটিক্যালি কীভাবে মানে ইমপ্লাই করবে, এই জিনিসগুলো কিন্তু ওদের মাথা থেকেই আসতে হবে। সো চিন্তাটা আছে এটাকে প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে সলিউশনে আনা। আমরা ট্রাই করি কাউন্সিলিং টাইপের, গ্রুপ কাউন্সিলিং টাইপের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেখানে প্রবলেম সলভিংগুলো ওরাই বলবে, আমরা হয়তো ওদেরকে গাইড করব। এই জিনিসগুলো আমাদের অনেক বেশি হয়। লাস্ট এখন যেটা হলো, সেটা আমার একটু ইন্টারেস্টিং বলতে দেখলাম যে মেয়েদের আসলে কোরআন তাফসির করতে খুব বোরিং লাগে, যে এটা তো আমরা যেটা আলহামদুলিল্লাহ আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রেইনারই আনলাম। ও কোরআন জার্নালিং করে, তার মানে কি কোরআনটাকে একে বোঝানো, মানে ও কোরআনটা দেখবে, কোরআনের যে স্টোরি বা চিন্তা ওর মাথায় আসছে সেটাকে ও একে একটা করবে। হ্যাঁ, তো আমরা 1 মাসের ফুল সূরা কাহাফের 4টা স্টোরি 4টা উইকের এই কোর্সটা লেটেস্ট আমরা শেষ করেছি, এবং ওদের ক্রিয়েটিভিটি ইজ রিয়েলি অ্যামেজিং মাশাআল্লাহ। তো জাস্ট ক্রিয়েটিভলি অ্যাড্রেস করা, ইসলামটাকে নতুন করে ক্রিয়েটিভলি ওদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়। আচ্ছা, এবার একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আসি। বাংলাদেশে অনেক হিজাবি এবং নিকাবি নারীরা আছে যারা খুবই মেধাবী এবং যোগ্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডিধারী, লয়ার, কিন্তু আমরা দেখছি যে তারা সোসাইটিতে সেভাবে সামনে আসছে না বা
অ্যাক্টিভলি কাজ করছে না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? পুরোপুরি কি তাদের দোষ দেওয়া যায় আপু? লাস্ট 15 ইয়ার্স তো ওভার আ ডেকেড, 17 ইয়ার্স যদি আমরা ধরি, এটা তো একটা জেনারেশন চলে গেছে যাদের উপরে নেকাব পরার জন্য, হিজাব পরার জন্য ননস্টপ স্টিম রোলার চলেছে। তো এই মানুষগুলো যদি সামনে না আসে, এটা তো আসলে খুব তাদের মানে তাদের কোনো একটা কারণ ল্যাকিংসের কারণে তারা আসেনি এটা না, এটা তো সিকিউরিটি দ্যাট ইস্যু মিন্স ছিল এটার সাথে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট রিলেটেড। ফুললি। আমি কেন বাংলাদেশে থাকতে পারিনি? আমার কিন্তু ফার্স্টে বিদেশে পড়তে যাওয়ার ছিল না। আমার আব্বুর ইচ্ছা ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইদার IBA পড়বো অথবা IRA পড়বো, এবং আমি কিন্তু IBA-তে পরীক্ষা দিতেও গিয়েছিলাম। আচ্ছা, এবং আমি এটা নিয়ে একটা পোস্ট করেছি যেখানে আমাকে নেকাবের জন্য প্রায় হাফ টাইমের বেশি আমাকে নেকাবের জন্য মানে এত বেশি হেনস্থা করা হয়েছে যে আমি এক্সাম দিতে পারিনি ঠিকমতো। মানে আমাকে এক্সাম পেপার দেওয়া হয়েছে, তারপরে দুইজন ছেলে মানে পুরুষ টিচার এসে নন স্টপ আমি নেকাব কেন দিয়েছি, আমি কেন, এটা তো তুমি এক্সাম হলে এক্সাম দেওয়ার টাইমে এই কথাগুলো বলতে পারো না। তো অবভিয়াসলি আই ওয়াজ রাইটিং অ্যান্ড আই রিমেম্বার যে আমার রাইটিংয়ের মধ্যে আমার মানে চোখের পানি পড়ছে, and I could see them getting wet. সো এইরকম অবস্থা আমি দিয়েছে, এবং বের হয়ে আমি বলছি যে আই ক্যানট লিভ ইন দিস এনভায়রনমেন্ট যেখানে আমাকে আমার নিকাবের জন্য এভাবে করে হেনস্থা করা হবে, এবং এই একই কত মানুষের সাথে, রাইট? তো এই মানুষগুলো, আমি নিজেই তো বাংলাদেশ ছেড়ে চলে গেছি, আমি অন্যদের কথা কি বলবো যে এই একটা পেয়ে যে আমাকে আমার আইডেন্টিটি থেকে বাঁচতে দেওয়া হচ্ছে না। তবে আমি বিশ্বাস করি যে আপনি মাশাআল্লাহ অনেকদিন যাবত পডকাস্ট করছেন, আমি আপনাকে দেখছি নিকাব দিয়ে সুন্দর করে আপনার কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা সামনে আসছি। আমি বিশ্বাস করি এই যে লাস্ট ডেকেডসগুলোতে আমরা শায়রতে ছিলাম, এই আমাদেরই দায়িত্ব আবার সামনে আসা, যেন পরবর্তী জেনারেশন বুঝে যে আমরা হয়তো শ্যাডোতে ছিলাম কিন্তু আমরা চুপ থাকিনি বা আমরা পিছিয়ে পড়িনি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা মনে হলো যে জামাতি নারীদের ব্যাপারে বা যারা হিজাব নিকাব করছে তাদের ব্যাপারে একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত যে তারা খুব চুপচাপ, তারা স্বাধীনতাহীন, তাদের কোনো নিজস্ব মত নাই। এটা কি আসলে সত্যি নাকি বাস্তবতা ভিন্ন? চুপচাপ তো একেবারেই আমার সাথে যায় না। তো আই থিঙ্ক এটাই সেম ব্যাপারটাই যে আসলে ওনারা দেখে নাই, এবং মানে আসলে তো আমরা অ্যাসিমিলেট হওয়ার চান্স পাই নাই। আবার অনেকে আছে, আপনি বিশ্বাস করবেন না যে আমার এত ফ্রেন্ড আছে যারা জানেই না আমি কার মেয়ে বা জানেই না আমার ব্যাকগ্রাউন্ড কী। এখন হঠাৎ করে ইভেন আমার নেইবার্সরা এরকম আছে যারা অনেক পরে এসে বলে আপনি ওনার মেয়ে। সো এই জিনিসগুলো তো ছিল যে সিচুয়েশনই ছিল না। হ্যাঁ, সিচুয়েশনে ছিল না যে আমি আমার আব্বুর নামটা মুখে আনতে পারি, কারণ আমি জানি না যে ওনারা কোন ব্যাকগ্রাউন্ডে এবং কিভাবে আমাদের সাথে এটা নিয়ে কোনো জিনিসটা কিভাবে নিবেও ছিল। আবার সিকিউরিটি ইস্যু ছিল আপু। Right. আমার মনে আছে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল, এবং সে জানতে পায় যে আমরা দেশে চিটাগংয়ে বেড়াতে আসছি, আর ও অ্যাজ আ ফ্রেন্ড ওকে বলছে যে হ্যাঁ দোস্ত আমরা এই কয়েকদিনের জন্য বেড়াতে আসছি। সে পুলিশকে খবর দিয়ে দেয় এবং বাসায় পুলিশ চলে আসে। তো আপনি কাকে ট্রাস্ট করবেন ওই সময়? ওই তো ট্রাস্ট করার অবস্থা ছিল না। কিন্তু আমার মানে এখানে অ্যান্সারটা এত কঠিন কিছু না। আমার অ্যান্সার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা এখন মাঠে নেমেছি, আমরা ডোর টু ডোর যাচ্ছি, আমরা প্রোগ্রাম করছি, আপনারা শুধু আসেন, আমাদেরকে দেখেন, বাকি জাজমেন্ট আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট এবং উইমেন লিডারশিপ, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি যে সামাজিক এবং ধর্মীয় পরিসরে ভিন্ন ব্যাখ্যা এবং ভিন্ন মত আছে। রাইট। ইসলামিক স্কলার্স, একাডেমিক সার্কেলস, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই বিষয়টা নিয়ে এখনও আলোচনা চলমান। তবুও আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথাবার্তা হচ্ছে, বিশেষ করে জামাতের উইমেন লিডারশিপ নিয়ে যে দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে তুমুল বিতর্ক চলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বাস্তবতায় এই বিষয়টা নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও কেন আমরা একটা কনস্ট্রাকটিভ এবং সহনশীল আলোচনা গড়ে তুলতে পারছি না? এটা তো অ্যাকচুয়ালি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে যাকে আপনি দেখতে পারবেন না তার চলন বাঁকা একটা কথা আছে না বাংলার। জিনিসটা এরকমই যে কিছু জিনিস ইসলামিক ডিসকোর্সে মানে ট্রান্সফর্ম পজিশনে আছে, তো সেই জিনিসটাই আমরা যখন বলবো তখন হয়ে যাবে এটা আমাদের গোড়ামি। কিন্তু আপনি দেখেন যে ইভেন মেয়েদের ইস্যুগুলোই উইথ টাইম কিছু জিনিস তো একদম কোরআনে ফিক্সড, আর কিছু জিনিস ইনভলভিং। ইভেন কিছু ইয়ার্স আগেও কিন্তু মেয়েরা ওমরা এবং হজ করতে পারতো না। তো এটা তো আর জামাত করে নাই, রাইট? এটা কিন্তু একদম মুফতি এবং মানে ফতোয়া দেওয়ার যে একদম হাইয়েস্ট পজিশন সেখান থেকে ছিল জিনিসটা। চেঞ্জটাও সেখান থেকে এসেছে। সো যে জিনিসগুলো চেঞ্জেবল সেগুলো নিয়ে কথা বলা তো দরকার। তবে আমি এটা বিশ্বাস করি যে যতক্ষণ পর্যন্ত কথা হচ্ছে এটা ভালো। এটা ভালো এই জন্য যে
যত কথা হবে তত আমাদের চিন্তার জায়গাটা প্রসারিত হবে। অনেক সময় হয় কি যে আমি নিজের সাইড থেকে বলবো যে অনেক সময় আমরাও কিছু রুলস রেগুলেশনসের ব্যাপারে একটা কমফোর্ট জোনে চলে আসি, এটা হয়তো এরকমই থাক, ঠিক আছে। তো কোয়েশ্চেন্সগুলো আসলে আমি এটাকে পজিটিভলি দেখি যে এটা আমাদেরকে নিজের চিন্তা এবং নিজের সংকীর্ণতা কিছু ক্ষেত্রে এগুলোকে কোয়েশ্চেন করে, অ্যান্ড আই লাইক দ্যাট। সো কোয়েশ্চেন আসুক। ইদানিং আমরা দেখছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যারা খুব সোচ্চার, যারা সবচেয়ে বেশি কথা বলে, তারাই পর্দানশীল নারীদের নিরাপত্তাহীনতার প্রশ্নে খুব নীরব। যেমন আমি যদি বলি, রিসেন্টলি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পর্দানশীল নারী রাজনৈতিক কর্মীদের উপর যখন হামলা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, তখন সেই মানুষগুলো কোনো কথা বলছে না, বা বললেও খুব হিসেব করে বলছে। তো এটা কি মনে হয় যে একটা পলিটিক্যাল হিপোক্রেসি হচ্ছে, এই ধরনের দ্বৈত অবস্থান? নো ডাউট, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। প্রবলেম কি হয়েছে যে আদারনেস ক্রিয়েট করা হয়েছে, যেখানে একটা হচ্ছে ক্রিটিসাইজ করো, আমরা ডিসকোর্সে আসি, আমরা আমাদের ডিফারেন্সগুলো নিয়ে কথা বলি, কিন্তু আমাদেরকে অলমোস্ট একটা সাব হিউম্যান জায়গায় ফেলানো হয়েছে আপু। এবং সেটা এখন না, আপনি চিন্তা করেন যে যখন আব্বু অ্যারেস্টেড হলো বা ভাইয়াকে নিয়ে যাওয়া হলো, এর ইয়াতে যখন আমাদের বাসায় রেড হচ্ছে, আমাদের বিভিন্ন অন্য আত্মীয় স্বজনকে আব্বুর সাথে দেখা করতে গেলে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো যে লিগালি রাইট না। বা শুধু ভাইয়ার ব্যাপারটাই বলি আপু, যে ভাইয়া যে একজন লয়ার, একটা লয়ারকে এভাবে করে নিয়ে যাওয়া হলো কোনো রকম লিগ্যাল ফাউন্ডেশন ছাড়া। আমাদের ইভেন লয়াররা, সুপ্রিম কোর্ট লয়ার অ্যাসোসিয়েশন কি করেছে, দে ডিডন্ট ইভেন কেয়ার। সো মানে একটা টাইম এমনভাবে প্রোপাগান্ডা দিয়ে করা হয়েছে যে আমরা সাবহিউম্যান, ইউনো উই ডোন্ট, মানে এই যে রাইটসগুলো, সেই রাইটসগুলো সামহাও আমাদেরকে বিলং করে না। তো এটাই সমস্যা হচ্ছে মানে মস্তিষ্কর মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে দিস পিপল আর নট ইকুয়াল টু ইউ, রাইট। সো লেট দেম সাফার। আমার মতো দেখতে, আমার মতো চিন্তাধারা মানুষগুলোকেই মানে টেক হোল্ড করা, ওদেরকে প্রমোট করা, ওদেরকে সাপোর্ট করা, ওদেরকে সিকিওর করা আমার দায়িত্ব। তো এখানে আমি আরেকটা নোট দিব, এটা হিপোক্রেসি, এটাও সত্য, এটা আমাদের সাইডের মানুষদের জন্য আমি বলবো যে আমার যে দেখতে ডিফারেন্ট, আমার যে চিন্তাধারা ডিফারেন্ট, এরকম মানুষও মাঝে মাঝে এরকম হয়। আমি দেখেছি যে এই মেয়েগুলা হেনস্থা হলে সেক্ষেত্রে আমি বলবো যে পর্দা না করে বের হয়েছে কেন, হিজাব না করে বের হয়েছে কেন। তো আমাদের দুই সাইডেরই এই সাইডটাতে আসতে হবে যে দেয়ার আর সাম বেসিক রাইটস উইচ ইজ স্ট্যান্ডার্ড ফর এভরিওয়ান, যে এটা যদি লঙ্ঘন হয় তাহলে সবার জন্যই আমাদের সোচ্চার হতে হবে। ওকে, আচ্ছা, আপনার বাবা মরহুম মীর কাসেম আলী, তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, আমরা জানি যে তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। পর্যটন শিল্প, এরপর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অসংখ্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রবর্তক তিনি ছিলেন। দ্যাট মিন্স তার কাজের একটা মূল লক্ষ্যই ছিল মানুষের কল্যাণ করা। কিন্তু আমরা দেখেছি যে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, এবং 2016 সালে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। যেই মানুষটা দেশের জন্য কাজ করেছেন, মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন, তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ওভারঅল পুরো জুডিশিয়াল প্রসেসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো এক্সট্রিম জোক, এটা ক্রুয়েল জোক ছিল আমাদের সাথে। কারণ আপনারা যদি জানেন যে আমার আব্বু প্রায় 80% অ্যাবভ তার যে আর্নিংস ছিল, তার যে মানে এই প্রতিষ্ঠান বা এগুলো থেকে তার যে ইনকাম ছিল, সেগুলোও সে বিলিয়ে দিয়েছেন। আমাদের জন্য কিন্তু তেমন কিছু রেখে যাননি। এবং এটা এই জন্য আমাদের, আমি কষ্ট থেকে বলছি না, দিস ইজ হাউ হি ইজ। সে কিন্তু বলে গিয়েছে যে আমি কোনো মানে সম্পদ রেখে যাব না, আমি তোমাদেরকে পড়াশোনা করিয়ে যাব, দ্যাট উইড বি মাই ইনভেস্টমেন্ট অন ইউ। তো মানে একটা মানুষ, প্রত্যেকটা অর্গানাইজেশন যদি আপনি দেখেন, এটাকে বলা হয় এখন যেটা খুব ফেমাস হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ। আগে যেটা ছিল হয় প্রফিটের জন্য তুমি এন্টারপ্রেনিয়রশিপ করবা, আর তারপরে তোমার এনজিও থাকবে, বিভিন্ন থাকবে, তারা হচ্ছে তোমার সোশ্যালমূলক কাজ করবে। এই যে সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ, যেখানে এটা প্রফিট ভিত্তিক একটা কাজ হবে, যেন এই প্রফিট দ্বারাই আবার মানুষের হেল্প করা যায়, এই প্রসেসটা কিন্তু তার, মানে বাংলাদেশে যদি কেউ প্রবর্তক থাকে, ওয়ান অফ দেম ইজ হিম। এবং প্রত্যেকটা ইবনে সিনা ট্রাস্ট বলেন, রাবেতা বলেন, অল প্রজেক্টে দেখেন, প্রত্যেকটাতে সে পার্সোনালাইজড কোনো পজিশন রাখে নাই। এই জন্য রাখে নাই কারণ তার কাজই ছিল মানুষের জন্য। তো এইরকম একটা জায়গা থেকে যখন বারবার
প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা জায়গায় শুনতাম মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলী। আমার জন্য এটা মানে একটা একটা এক্সট্রিম, মানে বলে না যে একটা ছুরি বুকের ভিতরে ঢুকে যাওয়া, যে এই মানুষটা তো আমাদেরও অনেক সময় দেখা গেছে যে আমরা কিছু কিনতে চাচ্ছি, আব্বু বলতো আমার কাছে টাকা নেই, অ্যান্ড আই ওয়াজ লাইক হাউ, বিকজ হয়তো আরেকটা ফ্যামিলির কোনো একটা বড় নির্দেশে একটা বড় টাকা দিয়ে ফেলছে। তো যেই মানুষটার আমাদেরকেই মনে করেছে যে না, আমার বাচ্চার চেয়ে অন্য কারো টেক কেয়ার করা বেশি ইম্পর্টেন্ট, এরকমভাবে মানে দেশের জন্য করার পর যখন এই টাইপের একটা এক্স্যাক্টলি তার অপোজিট একটা মানে অ্যালিগেশন এখানে আসে, একটা পলিটিক্যাল মোটিভ ছিল আমরা বলতে পারি। তা তো এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। এবং দেখেন, বাই দ্য টাইম আব্বুর মানে ফাঁসি সময় হয়, অলরেডি ইন্টারন্যাশনাল, যেই কারণে ভাইয়াকে গুম করা হলো, যে আপনি এমন কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবেন না, এমন কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখবেন না যে তারা অলরেডি সোচ্চার এবং এটা নিয়ে প্রোটেস্ট করছে যে এইটা কোনোভাবেই, কারণ আপনি মিড প্রসেসে রুলস বাধা চেঞ্জ করে দিচ্ছেন, মানে যেভাবেই হোক ফাঁসি দিতে হবে। তো একটা প্রসেস চলছে, সেই প্রসেসের মধ্যে যখন দেখলো যে এখানে আটকে যাচ্ছে, তারা পুরো লটাই চেঞ্জ করে দিচ্ছে যেন ফাঁসিটা কার্যকর করা যায়। তো এটা আপনার জুডিশিয়ালি তাহলে এটা কিছুই না, এটা একটা দাবার খেলা ছিল বা এটা একটা গুটির মতো ছিল, আর কিছুই ছিল না। আপনাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপু, আমি তো ট্রাইব্যুনালের ভিতরে গিয়েছি যখন প্রসেসিং হতো, তখন তো ক্যামেরা যেতে দিত না, কিন্তু ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা যেতাম। এবং আমি একটা সাইডে ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লয়ার্সরা বসতো, আরেকটা পাশে সব মিডিয়া কর্মীরা বসতো। বিশ্বাস করবেন আপু, দে ওয়ার জাস্ট চ্যাটিং অ্যান্ড দে ওয়ার জাস্ট গিগলিং। ফুল প্রসেসিংয়ে তারা কোনো মানে কিছু লিখছেও না, কিছু শুনছেও না। আমাদের কিছু পত্রিকা ছাড়া, নয়া দিগন্ত, সংগ্রাম, এরকম একটা দুইটা পত্রিকা ইয়ারা ছাড়া বাকিরা, ইভেন মানে অপোজিট জেন্ডাররা এক্সট্রিম লেভেলের ফ্লার্টিংয়ে ব্যস্ত। মানে আমার খুব মেজাজ খারাপ হতো যে এখানে একটা এত বড় একটা ট্রায়াল হচ্ছে, আপনারা কিছু বলছেন না। তো আমার সংগ্রামের যে ভাইরা ছিল বা নয়া দিগন্তের তাদের সাথে যখন কথা বলতাম, তো বলতো যে প্রোগ্রামের পরে, মানে প্রত্যেকটা সেশনের পরে তাদের হাতে একটা প্রিন্টেড ইনফরমেশন দিয়ে দিবে যে কী ছাপাতে হবে এবং কী বলতে হবে। সো দে জাস্ট কাম হিয়ার অ্যান্ড দে জাস্ট টেক ইট অ্যান্ড দে সে অ্যাজ ইট ইজ। সবকিছুই সাজানো ছিল এক্স্যাক্টলি। তো কী পরিমাণ অর্কেস্ট্রেটেড ছিল যে মানে তারা লিখতো না, আমি কাউকে দেখতাম না যে তারা কিছু লিখছে। তারা মানে আচ্ছা, একটা তো হচ্ছে গভর্নমেন্ট থেকে অর্কেস্ট্রেটেড, অ্যাজ আ জার্নালিস্ট তোমাদের পার্সোনাল কোথায় ছিল যে ঠিক আছে আমাকে এখন লিখতে দিবে না, বাট আমি ডকুমেন্ট করে রাখি যেন পরে আমি কথাগুলো বলতে পারবো। বাট তাদের এটাও মাথা ব্যথা ছিল না। দে ওয়ার লাইক আমি আসছি এখানে খাইতে, মজা করতে, যাওয়ার সময় তো আমাকে দিয়ে দিবে। দিস ওয়াজ দ্য কালেকটিভনেস, এ ফ্রম দি গভর্নমেন্ট, ফ্রম জুডিশিয়াল লেভেল, বি ফ্রম মানে গ্রাউন্ড লেভেল, যেখানে যাদেরকে আমরা বলি যে সমাজের তারা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্ব তাদের হাতে। এই মানুষগুলোরও কী পরিমাণ মানে একটা হেয় ভাব ছিল, এবং তারাও প্রত্যেকেই কী পরিমাণ এটাতে অর্কেস্ট্রেটেডভাবে কাজ করেছে এই পুরো জিনিসটাকে ডিল করতে এবং মানবতা বিরোধী অপরাধটাকে মানুষের কাছে একটা ভিলেন রূপে নিয়ে আসার জন্য, যে যে এরা আসলেই ভিলেন। সো অল অফ দেম ওয়ার্ক টুগেদার। ইট ওয়াজ, যেটা আমরা বলি যে খুবই প্ল্যান্ড ওয়েতে আগানো হয়েছিল। আচ্ছা, পুরাটাই হচ্ছে একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছিল এখানে। Yes. ওকে, আপনার বাবা শহীদ মীর কাসেম আলী, তাকে তো সবাই একজন দক্ষ রাজনৈতিক নেতা এবং সাকসেসফুল বিজনেসম্যান হিসেবেই জানে, কিন্তু আপনার কাছে তিনি একজন বাবা হিসেবে কেমন ছিলেন? বাবা হিসেবেও নেতাই ছিলেন। আমার মনে আছে যে আব্বুর সাথে একটা খুব ঝগড়া হচ্ছিল, এই সময় আমি বলছিলাম যে ইউ আর নট আ ফাদার, ইউ নো হাউ টু বি আ লিডার অনলি। তো আমার যখন বিয়ে হয়, যখন বিদায়টা হচ্ছে, আমার আব্বু আমাকে হাক করে বলছে আমি কি ফাদার হতে পারলাম না এখনও লিডারই আছি। তো ইট ওয়াজ আ ভেরি ইমোশনাল মোমেন্ট, বাট এটাই সত্যি, মানে তার ফাদারহুডটা লিডার ছিল, কিন্তু সেই লিডারটা একটা অন্যরকম লেভেলের ছিল। কীরকম ছিল যে তার ভালোবাসার জায়গাটা ছিল যে আমি আমার সন্তানকে তৈরি করে যাব দুনিয়ায় যুদ্ধ করার জন্য। আমরা আনফর্চুনেটলি এই জিনিসটা এখন দেখি যে অনেক লিডার, অনেক দায়িত্বশীল মানুষদের ঘরের যে মানে সন্তানদের হয়তো সে সেমভাবেই এই তার সান্নিধ্যটা পাচ্ছে না, তার গ্রুমিংটা, তার হাতে গড়া যে কর্মীটা বলছে যে আমাকে এভাবে গ্রুম করেছে, তার হাতে গড়া অন্য আরেকজন লিডার বলছে যে আমাকে এই ভাই এভাবে করে তৈরি করে দিয়ে গেছে, তার সন্তান বলছে আমি তো আমার বাবুকে দেখিই নাই বাসায়, আমি তো জানিই না যে এভাবে কথা বলতে হয় কিভাবে, কারণ তার বাসায় সময়টা দেন নাই। তো আমার আব্বুর কাছে মনে হয় আমাদের কাছেও তার কাছে ইকুয়াল দায়িত্ব ছিল
যে আমরাও সমাজে যেন সে যেই মানে স্পৃহা নিয়ে আগাচ্ছে, সে যে দায়িত্ববোধ নিয়ে আগাচ্ছে, সেটা যেন ইকুয়ালি পাস হয়, এটা তার মধ্যে অনেক বেশি ছিল। অনেক বেশি সময় দিত আমাদেরকে, একটা টপিক দিয়ে কথা বলতে বলতো, সেই কথাগুলোকে সে আবার ঠিক করে দিত না, এইভাবে না কথা বলো, ওভাবে কথা বলো। Nice যখনই সে parenting. এক্স্যাক্টলি সারাক্ষণই আমাদের গ্রুমিংয়ের মধ্যে রাখছে, এবং তার কাছে মনে হয়েছে যে না, এগুলাও আমার প্রোডাক্ট। এবং সাদকায়ে জারিয়ার একটা স্ট্রং কনসেপ্ট ছিল। সে আমাদেরকে এটাই বলতো যে তোমাদেরকে তো আমার জন্য সাদকায়ে জারিয়া হতে হবে। সো আই থিঙ্ক সে তার নিজের জন্যও করতো আর কি, যে না, এগুলোকে ঠিক না করে গেলে তো আমার ভবিষ্যৎ খারাপ। আচ্ছা, একটা মেয়ের লাইফে তার বাবা অনেক বড় একটা স্ট্রেংথ এবং সিকিউরিটির একটা জায়গা হয়ে থাকে। রাইট। হ্যাঁ, সবসময় হয়তো বাবার অ্যাবসেন্সটা সেভাবে ভিজিবল হয় না, বাট লাইফে এমন কিছু ক্রিটিক্যাল মোমেন্ট আসে যখন খুব গভীরভাবে ফিল হয়। রাইট। তো আপনার লাইফেও কি এমন কোনো সময় এসেছিল কি না যখন আপনি খুব ফিল করেছেন বাবার অ্যাবসেন্সটা বা খুব মিস করেছেন? আমি প্রতিটা সময় করি, প্রত্যেকটা সময়, এটা আলাদা করে একটা মোমেন্ট বলা যাবে না। তবে এখন যখন জিজ্ঞেস করছেন, একদম রিসেন্ট যেটা আমি সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার পলিসি সামিট প্রেজেন্টেশনের দিন। দুটা সময়, মানে আমি যখন পলিসি সামিটটা প্রেজেন্ট করছি, লাস্টের দিকে দেখবেন যে আমার গলা কাঁপা শুরু হয়েছে। আমি প্রেজেন্ট করতে করতে হঠাৎ করে মানে কর্মপরিষদের যে টেবিলটা, সেটার দিকে চোখ ফিরে আমার হঠাৎ করে মনে হলো তো এখানে তো আব্বু বসার কথা ছিল, এখানে তো আব্বুর মানে আমাকে দেখার কথা ছিল। তো আমি না ওই মোমেন্টে আই ওয়াজ লাইক, ওকে, আমাকে ইমোশনাল হওয়া যাবে না, আমাকে স্পিচ দিতে হবে, বাট আই ওয়াজ জাস্ট লাইক, ইউ শুড হ্যাভ বিন দেয়ার আব্বু, ইউ শুড হ্যাভ সিন মি ডুইং দ্যাট। কারণ এই যে আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে যে কথাগুলো আসছে এখন, যে আমি ইংলিশ সুন্দর করে বলতে পারছি, আমার একটা প্রেজেন্টেশন আছে, প্রত্যেকটা উনি ক্ষেত্রে দেখলে এখন খুব প্রাউড ফিল করতেন। উনি প্রাউড ফিল করতেন। শুধু এটা না আপু, অবশ্যই এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আব্বু খুব পার্টিকুলার ছিল। আমরা কি ড্রেস আপ পরছি, হ্যাঁ, ম্যাচিং হচ্ছে কিনা, বলতো যে তোমার ড্রেস আপ তোমাকে সবার আগে মানুষ দেখবে, তারপর সে কথা বলবে, তুমি কোন ড্রেস আপ পরছো। তুমি আব্বু আমাদের বিদেশে যেত, আমাদের জন্য সুন্দর আংটি নিয়ে আসতো, সুন্দর জিনিস নিয়ে আসতো, বলতো যে ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল, এটা তোমার ফার্স্ট দাওয়া, সেকেন্ড দাওয়া তুমি কিভাবে কথা বলছো, থার্ড দাওয়া তুমি কিভাবে অ্যাক্ট করছো, কিন্তু তুমি ওয়াক ইন করবা, তোমাকে দেখে মানুষের মনে হবে এরকম হতে হবে আমাকে। সো ইভেন আমার ইংলিশ স্পিকিংটাও, যেটা যতটুকুই এখন আমি পারি, আমাকে এই যে ইংলিশ পেপার দিয়ে সে ব্রেকফাস্ট করতো, আমাকে বলতো রিডিং পড়ো, একদম নিউজ প্রেজেন্টারদের মধ্যে রিডিং পড়ো, তো বসে বসে রিডিং পড়তাম, সে আমাকে ঠিক করে দিত যে না, তোমার স্পিচের এখানে ভুল হয়েছে, এটা এভাবে প্রোনাউন্স হবে। সো এই যে গ্রুমিংটা একদম হ্যান্ডস অন আমার বাবা আমাকে করে গিয়েছেন। আজকে যখন এটা রেজাল্ট, আমি আসলে তো রেজাল্ট দেখাতে পারিনি ভাই আব্বুকে, গ্রুমিংয়ের মাঝে তো আব্বু চলে গেল, তো এই রেজাল্ট তখন আমার কাছে সবচাইতে বেশি ফিল হয়েছে। এবং যখন আমি প্রেজেন্টেশনটা শেষ করে নেমেছি, আপু আপনি বিশ্বাস করবেন না, কতজন মানুষ, অনেকেই আব্বুর সাথে কাজ করেছে, অনেকেই আব্বুকে সামনে থেকে দেখেছে, মানে মানুষ লিটারালি কান্না করছিল। আমাকে মেসেজের পর মেসেজ সবাই কথা বলতেছে যে তোমার প্রেজেন্টেশন দেখে আমরা কাঁদতেছি। আমার প্রেজেন্টেশন কান্নার কিছু ছিল না, কিন্তু জাস্ট দ্য ফিলিং দ্যাট এত বছরের কষ্ট এবং ইয়াগুলোর একটা, যতটুকুই আমরা করতে পেরেছি একটা রেজাল্ট, বাট এই রেজাল্টটা দেখার জন্য আর কি আব্বুটা নাই আর কি। আচ্ছা, বাবার সাথে এমন কোনো স্পেসিফিক মেমোরি কি আছে আপনার দ্যাট স্টিল গিভস ইউ স্ট্রেংথ অ্যান্ড ইমোশনাল সাপোর্ট? ইয়েস, কন্ট্রোভার্সিয়াল টাইপের হবে, তারপরও বলি। আমার যখন মালয়েশিয়া যাওয়ার জন্য ডিসিশন হয়, আমি আব্বুকে আইবিএ পরীক্ষা দিয়ে এসে বলি যে আব্বু, যদি আমি চান্সও পাই আমি এখানে পড়বো না। আই ফেল্ট ভেরি হিউমিলিয়েটেড। তো আব্বু বললো যে ঠিক আছে, তুমি পড়ো, কিন্তু ইউ হ্যাভ টু চুজ সামওয়্যার উইচ ইজ ইসলামিক, বিকজ তুমি মেয়ে, তোমার এখনো বিয়ে হয়নি। তো আই চোজ, অ্যান্ড মানে আব্বু একটা পারার জন্য আমার বিদেশে যাওয়ার ডাউট করেনি। কিন্তু জিনিসগুলো খুবই মানে এত ওপেনলি হয় না, আব্বু ডিসাইড করেছে, আমি অ্যাপ্লাই করেছি, হয়ে গেছে। তো যখন হয়ে গেছে, যাওয়ার আগে তো অবভিয়াসলি সবার কাছে বলা লাগে, করা লাগে। সেই সময় একটা স্ট্রং অপোজিশন আসলো যে একটা মেয়ে, ও এখনও বিয়ে করে নাই, ওকে এভাবে করে পাঠানো যাবে না। তো আই রিমেম্বার এরকম এক তো হচ্ছে যে কলস আফটার কলস, আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন, মানে লিটারেলি এরকম হয়েছে আপু যে একজন আমার মুরব্বী আত্মীয়, সে বলছে যে 10টা দিন আছে, আমার কাছে একটা ভালো ছেলে আছে, আক্ত পড়ায় তারপরে ওরে পাঠাও, এই টাইপের আর কি তাদের মধ্যে প্রেশার। তো সেটা তো আব্বু সুন্দর করে ডিল করেছে, যে একটা দিনের একটা স্পিকিং আমার কাছে খুবই গোজবাম লেগেছিল, যে একটা দল আসে সাংগঠনিকভাবে, এবং দে কেম উইথ আ লট অফ অ্যালিগেশনস অ্যাবাউট মি।
বিকজ আমি দিগন্তে কাজ করছিলাম, আমি বাইরে যাচ্ছিলাম, তো তাদের কাছে জিনিসটা প্রবলেমেটিক মনে হচ্ছিল এবং তারা অনেক বেশি অ্যালিগেশনস নিয়ে আমার কাছে আসে এবং এটা নিয়ে বলে যে আপনার মেয়ে এই প্রবলেম এবং ওনাকে বিদেশে পাঠানো এটা আমরা অ্যাকসেপ্ট করছি না। হি জাস্ট স্টুড আপ, হি সে শি ইজ মাই ডটার, আই হ্যাভ ফুল ট্রাস্ট অন হার, ডিসিশন বাবা হিসেবে আমার, আপনারা বলার কি। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় স্ট্রং কিছু হয় না। আমাদের ট্রেডিশনাল, আমাদের যে একটা কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা তো রিলিজন, কিন্তু আমরা সবসময় দেখছি প্যারেন্টসরা রিলিজিয়নের উপরে যে মানুষ কি বলবে, মানুষ যেন এটা না বলে, এগুলোর জন্য উল্টা মেয়েকে এসে আটকাচ্ছে। সেরকম একটা জায়গায় আব্বুর কিন্তু স্টেক অনেক হাই। আব্বুর, আমরা কোনো কিছু ভুল করে ফেললে সেখানে আব্বুর জন্য স্টেকটা অনেক হাই না? আব্বু যে পজিশনে আছে সেই জায়গা থেকে এই রিস্কটা নেওয়া এবং বোল্ডলি বলা যে আই ট্রাস্ট মাই ডটার, আই হ্যাভ ফুল কনফিডেন্স অন হার, এই কথাগুলো মনে হয় আমার এখনও বাজে, যে দাঁড়ায় দাঁড়ায় হাত উঁচা করে বলছে যে আই হ্যাভ দিস কনফিডেন্স। এটা একটা মেয়ের পেলে আর তার কিছু লাগে না দুনিয়াতে আসলে। বাবার সাথে লাস্ট সাক্ষাৎ হয় কখন? শেষ দিন আব্বুর। তখন বাংলাদেশেই ছিলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি আরও 1 মাস আগে চলে আসি এবং আমার আসার 2-3 দিন পরেই ভাইয়াকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, যেদিন লাস্ট দেখা হয় সেদিনের কোনো স্পেশাল স্মৃতি আছে যেটা এখনও আপনাকে খুব টাচ করে? হ্যাঁ, অবশ্যই। আমার সবচাইতে সুইট মোমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার লাইফের জন্য স্ট্যান্ডার্ড আমার আব্বু আম্মুর অ্যাজ আ কাপল। এবং এটা এই জন্য না যে তারা খুব আইডিয়াল ছিল, বিকজ দে ওয়ার ভেরি রোম্যান্টিক অ্যান্ড দে আর ভেরি ভিজিবল অ্যাবাউট ইট। তো মানুষের যেমন নায়ক নায়িকার থাকে, আমার ছিল আমার আব্বু আম্মু। তো আমার আব্বু আম্মুরা তারা ফ্রেন্ড ছিল, তারা খুনসুটি করতো, তারা কথা বলতো, লেভেলটা কীরকম এটা বোঝানোর জন্য ওই আমি মনে আছে যে শেষ, আমি মনে হয় স্মৃতিটাকে আম্মু বলেছে কিনা, আমি আবার একটু বলি যে আব্বুকে আম্মু আমরা বসে আছি, তো আম্মু লাস্টের দিন, তো আম্মু এমনি বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতেছে যে তোমার কেমন লাগতেছে, তুমি ভয় পাচ্ছ কিনা। অ্যান্ড আব্বু বললো যে আমাকে নওশার মতো লাগছে। এই যে নওশা যেমন ভয় পায় যে আল্লাহ কী হতে যাচ্ছে, আবার এক্সাইটেডও। এটা বলে আব্বু কোরআনের বিভিন্ন রকম আয়াত, যেগুলো অ্যাজ আ মার্টায়ার হওয়ার পরে আল্লাহ কী কী প্রমিস করেছে, কিভাবে তাদেরকে ওয়েলকাম করা হবে, কী কী তাদের খেতে দেওয়া হবে, এই বর্ণনা করে দিচ্ছে। তো আমার আব্বু খুব এলাবোরেটেড মানুষ ছিল, কথাও বলতো খুব, এই যে আমরাও এটা পেয়েছি একটা হাত পা নাড়ায় কথা বলা। তো সে এভাবে করেই বলছে যে চিন্তা করো, যদি এভাবে করে আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহলে এভাবে করে মানুষ এইভাবে করে আমাকে করা হবে, আমাকে এগুলা খেতে দেওয়া হবে। তো সে এইভাবে করে মহা এলাবোরেটেড, সে চলে গেছে ওই জোনে, সে গল্প করছে আর মাঝখান দিয়ে আবার বলছে যে তোমরা কিন্তু দোয়া করবে আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে, বলে সে আবার এই জোনে গেছে। আমরা সবাই সে জোনে গেছি, মাঝখান দিয়ে আম্মু বলে কি তুমি কি এগুলো নিয়ে ইন্টারেস্টেড নাকি হুডদের নিয়ে ইন্টারেস্টেড? তা আই ওয়াজ লাইক তুমি এই টাইমে তোমার মাথায় এটা আসলো। অ্যান্ড দ্য ওয়ে আব্বু রেসপন্ডেড ওয়াজ জাস্ট অ্যামেজিং। হি স্টপড, এতক্ষণ পর্যন্ত সে একটা সিরিয়াস মোডে ছিল, হি স্টপ অ্যান্ড হি বিকেম ইমোশনাল অ্যান্ড হি সেড কোনো হুরি আয়সা হবে না। সো to me that's the epitome of love. And yeah, আমার কাছে ওইটা আমার হাজব্যান্ড বলে ভাই এমন স্ট্যান্ডার্ড তোমার লাইফে, I will never reach that point, but yeah, that was my standard and that's my, এটাই আমার চোখে এখনো ভাসে যে আব্বু আম্মু সেই শেষ মুহূর্তেও হেসে খুনসুটি করছে, কথা বলছে, তাদের কঠিন সময়টা নিয়েও তারা এত সুন্দরভাবে একজন আরেকজনের সাথে আছে আর কি। আমার কাছে এই জিনিসটাই মনে হয়। ভালো লাগলো শুনে। আপনার বাবাকে ফাঁসি দেওয়ার কিছুদিন আগে আপনার ভাইকে টেনে হিচড়ে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তো সেই সময়টা কেমন ছিল? তখন তো আপনাদের বাসায় সম্ভবত কোনো পুরুষ সদস্য ছিল না, আপনারা মেয়েরা যারা ছিলেন তারা কিভাবে সেই সিচুয়েশনটা সামলেছেন? এই থানা, পুলিশ, এরপর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, এগুলো কিভাবে মোকাবেলা করেছেন? আসলেই কি বলবো, কথাটা বলার মতো না, কিন্তু এমন এত ভয় কলিজা আটকে ওঠে না। কেন জানি আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম যে আমাদের কাছে মনে হয়েছিল যে না ভাইয়া তো লয়ার, আমরা ন্যূনতম তাদের কাছ থেকে কিছুটা হলেও ন্যূনতম ট্রান্সপারেন্সি আশা করছিলাম বা রুলস অফ ল আশা করছিলাম, উইচ ইজ স্টুপিড অফ আস। তো ভাইয়াকে যখন নিয়ে যাওয়া হলো, ভাইয়া আমাদের বাসায় ছিল না, কারণ মিরপুরের বাসায় কোনো ছেলেই থাকতে দিত না। তো ভাবি ফোন দিল, ভাবি তো ওখান থেকে কান্নাকাটি করছে, চিৎকার করছে। আমি তখন রুমে শুয়ে আছি, আম্মু বললো যে বোরখা পর,
স্যার আরমানকে কেউ নিয়ে গেছে, আমরা পুলিশ স্টেশন যেতে হবে। তো তখন আমার মনে আছে যে এখন আমরা কাকে ফোন দিব। আমি যাকেই ফোন দিচ্ছি, এক হচ্ছে সে পুরুষ, সেও একটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে অনেককে ফোন ধরছে না। তো ওই সিচুয়েশনে আমি এবং ভাবি আমরা নেমে যাই। তা আমি দিগন্তে জব করার মানে কারণে আমার কিছু ইয়াদের সাথে সাংবাদিকদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল। তো আমাকে একজন ভাই হচ্ছে এটা বলল যে দেখেন আপনি একা যেয়েন না, আপনারা দুজন মেয়ে একা। তখন বাজে রাত 11:30 না 12:15। কয়টার দিকে নিয়েছিল? 11টার দিকে নিয়েছিল। ওকে। তো 12:30 মতো বেজে গেছে। তো আমাকে বলতেছে আপনারা একা এখন পুলিশ স্টেশন যাওয়া তো এক্সট্রিম ডিফিকাল্ট হবে, আর তার চেয়ে বড় কথা আপনাদের সাথে ওরা কী করবে, খারাপ বিহেভ করে বের করে দিবে না কী করবে, এই জিনিসগুলোর কোনো সাক্ষী থাকবে না, আপনারা একা যেয়েন না, তো কিছু মানে মানুষ নিয়ে যান সাথে। তো কাকে নিয়ে যাওয়া যায়, আমি আমার যতজনকে আমি জানতাম আমি ফোন দিলাম সাংবাদিকদের, তারা আবার কতজনকে ফোন দিল। তো আলহামদুলিল্লাহ বাই দ্য টাইম আমরা প্রায় 12:30 1টা পৌনে 1টার দিকে আমরা যে থানায় পৌঁছাই, ততক্ষণে অলরেডি মানে সাংবাদিকটা চলে আসছে। তো সাংবাদিকরা চলে আসাতে তারা তখন হচ্ছে আমাদের সাথে তো আর চাইলেও খারাপ বিহেভ করতে পারছে না, কিন্তু তারা জিডি নিবে না। তো রাত 2:30 পর্যন্ত আমরা মানে থানায় থাকলাম যে জিডি দিতে হবে, আর তারা হচ্ছে জিডি নিবে না। আপনারা তো ভেবেছেন এটা জাস্ট অ্যারেস্ট মেবি। অ্যারেস্ট হয়েছে পরে দেখাবে, তো আমরা জিডি করতে চাচ্ছিলাম যেন মানে অ্যারেস্ট দেখায়। তো যাই হোক 2:30 পর্যন্ত ওরা নেয় নাই। এরপর থেকেই কিন্তু আমাদের সংগ্রাম শুরু। এরপরে 3 দিন আমাদের যাওয়া লাগছে, এবং কোনো লয়ার আমাদের সাথে যেতে সাহস পাচ্ছিল না, মানে এত খারাপ টাইম ওই সময় একদম, যে যেই যাবে তাকে অ্যারেস্ট করে ফেলবে। তো আমি আর ভাবি সব জায়গায় দৌড়াচ্ছি, মানে এই পুলিশদের সাথে ইয়াদের সাথে ডিলিংগুলো আমরা করছি। এটা একদিক দিয়ে এদিক গেল। আরেক দিক দিয়ে ভাইয়ার তো আব্বুর কেস দেখছিল, হঠাৎ করে এখন ভাইয়ার আব্বুর কেসের কী হবে। এবং ভাইয়াকে নেওয়ার পর আমরা যতই ওদের কাছে অ্যাপ্লিকেশন করছি যে ভাইয়াকে নিয়ে গেছে, তারা মনে হচ্ছে এটা শুনছেই না, তারা আরও দ্রুত গতিতে আব্বুর জিনিসটা আগানোর চেষ্টা করছে, এই ডেট দিচ্ছে সেই ডেট দিচ্ছে। তো তখন কিন্তু ওই কোর্টের দৌড়াদৌড়ি, এই যে মানে শেষের দিকের কিছু জিনিস থাকে ফ্যামিলি মিটিং থেকে শুরু করে ওগুলার দৌড়াদৌড়ি, এই জিনিসগুলোও তখন করতে হচ্ছিল। এবং আমরা তো মোরলেস ভাইয়া মাশাআল্লাহ টেক কেয়ার অফ অল অফ ইট। সবচাইতে ইন্টারেস্টিং যেটা হলো সেটা হলো যে আমার ভাইয়া হচ্ছে বাসার এত সুন্দর টেক কেয়ার করতো, বাসার টাকা পয়সা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছু উনি টেক কেয়ার করতো। আর আমরা তো বিদেশে থাকি, আমরা তো আসলে বাপের বাড়ি ওরকম আসতামও না তখনকার অবস্থার কারণে। এখন হঠাৎ করে বাসায় বাজার নাই, বাজার করার টাকাও নাই, কোথা থেকে বাজার করে সেটাও জানে না, কি একটা অবস্থা। আম্মু আর ভাবি কিছুই জানে না। তো এই যে একটা মানে খুবই এক্সট্রিম সিচুয়েশন, যে আমরা বাইরের দুনিয়াটাও আমাদের ভাইয়া নাই, বাসার মধ্যে সিম্পল জিনিসেও ভাইয়া নাই। ভাবি যেমন বলতেছিল যে আমি তো কখনো মানে ফোনও লোড করতাম না, তোমার ভাইয়া লোড করে দিত, ফোনের টাকার জন্য আমি কোথায় যাব, মানে সে কিছুই জানতো না আর কি। মাশাআল্লাহ ভাইয়া বাইরের দুনিয়াটাকে এভাবে করে টেক কেয়ার করতো। তো ওখান থেকে যে শুরু, এরপর থেকে তো আমাদের শেষ ছিল না আসলে। এই প্রত্যেকটা মন্ত্রণালয় র্যাব অফিসে দৌড়াদৌড়ি করা, আমাদের মতো একটা ফ্যামিলির জন্য, আমাদের ফ্যামিলির মেয়েগুলোর জন্য, আম্মুর জন্য। আম্মু প্রধানমন্ত্রী কার্যালয়ের গেটে অনেক দিন দাঁড়িয়েছিল, র্যাবে অনেক দিন দাঁড়িয়েছিল। এবং সবচাইতে কঠিন আমার জন্য যেটা ছিল সেটা হচ্ছে যে পুলিশদেরকে ডিল করা। পুলিশরা শেষের দিকে যখন আব্বুর সময়টা আগে আসছিল, ওনারা বলছিল যে কবরের জায়গা ফিক্সড করে ফেলতে হবে এবং কবর খুঁড়ে ফেলতে হবে। আব্বু কিন্তু জীবিত। এবং আমি আমার একটা কাজিন ভাইকে দিয়ে মানিকগঞ্জে পাঠিয়েছি। তো তারা আমাকে ভিডিও কলে দেখাচ্ছে কোথায় কবর খোঁড়া লাগবে। এখন দেখেন আব্বু অসুস্থ না, আব্বু কিছু না, আব্বু ইজ আ স্ট্রং ম্যান। এই জিনিসগুলো আমার কাছে তখন মনে ছিল যে এটা তো ভাইয়া করতে হয়, তো আমাকে তখন এগুলো ফেস করতে হয়। অ্যাজ আ ফিমেল আমি অনেক ইমোশনাল, আমি তো মেয়ে, আর আব্বুর খুবই আদরের মেয়ে, সব মিলে। কিন্তু সবচেয়ে কঠিন যেটা হলো, এমন সময় আমার ফোনে আরেকটা ফোন আসলো, নকিয়ার আমাদের আরেকটা ফোন ছিল। ওই ফোনটা আমি ধরলাম, দেখে আব্বু, আর ভিডিও কলে হচ্ছে আমি ঠিক করছি যে আব্বুর কবর কোথায় খোঁড়া হবে। দ্যাট সিচুয়েশনটা এক্সট্রিমলি আমার কাছে মনে হয়েছে যে আমার নিঃশ্বাস আটকে গেছে। তা আব্বু আমাকে বলতেছে যে, আব্বু তো খুবই কাম গলায় কথা বলে, আব্বু ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ সুমাইয়া কী খবর, কী করতেছ আম্মু? আমি কি বলবো আমি কি করতেছি, এটা কি বলার মতো জিনিস? আব্বু আমি তোমার কবর খুঁজতেছি। এক্স্যাক্টলি। তো যাই হোক আমার আব্বু বেসিক্যালি জেল গেট থেকেই ফোন দিয়েছিল
তার কাছে যেহেতু জানতে যাওয়া হয়েছে যে সে ক্ষমা চাইবে কিনা, তো তাদেরকে তখন ফ্যামিলির সাথে একটা কথা বলার সুযোগ দেয়, কারণ তাদের কাছে মনে হয় ফ্যামিলির সাথে কথা বললে হয়তো নরম হয়ে যেতে পারে। তো আমরা তো নরম হওয়ার মানুষ না, কিন্তু ওই জন্য আব্বু ফোনটা দিয়েছিল। কিন্তু আমার জন্য ওই সিচুয়েশনগুলো আমার কাছে মনে হয়েছিল যে আব্বুর এটা, এই জিনিসগুলো তো ভাইয়ার ডিল করার কথা ছিল, এগুলো তো আমাদের ডিল করার কথা ছিল না, কিন্তু ওগুলো সব পরবর্তীতে আমাদেরই ডিল করতে হয়েছে। এবং ভাইয়ার জানাজা দিতেও আসতে চায় নাই, তো পুরো রাস্তায় আমাদেরকে না পুলিশরা ইনফরমেশন দিচ্ছে ওই গলিতে ছেড়ে দিব। তা আমরা আব্বুর জন্য যাচ্ছি মানিকগঞ্জে এক রুটে, আমরা আরেক রুটে যেয়ে ওইখানে ওয়েট করছি। রাতের বেলা একা একটা ফ্যামিলি মেম্বার তেমন কিছু নেই, আমরা বিভিন্ন রুটে রুটে ওয়েট করতেছি যে আরম ভাইকে ছেড়ে দিবে। তো আমি বুঝাতে পারবো না যে 3-4টা মেয়ে, আম্মু, আমি, আমার বোনরা, ভাবি, এরা এরকম পাগলের মতো আমরা মানে জাস্ট খুঁজছি একজন রাহবারকে, আমাদের ফ্যামিলির হেডকে, একজনকে আমরা হারাই ফেলছি যিনি আল্লাহ নিয়ে গেছেন। এখন আরেকজন এসে হাল ধরার কথা, তাকে আমরা কোথায় পাবো? এই যে ছোটাছুটি, ওই দিনের ওই রাতের ছোটাছুটিটা, এটা আসলে বলে বোঝানো যাবে না আর কি। তবে এইসব অভিজ্ঞতা আপনার ভেতরে একটা সাহস এবং প্রতিবাদের শক্তি নিশ্চয়ই তৈরি করেছে। আচ্ছা, এরপর তো জানতে পারলেন যে ব্যারিস্টার আরমান তিনি অ্যারেস্ট হননি, তিনি নিখোঁজ। বছরের পর বছর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিশ্চয়ই অনেক অনিশ্চয়তায় এবং আতঙ্কে আপনাদের দিনগুলো কাটছিল। তো একজন বোন হিসেবে সেই অপেক্ষার দিনগুলো আপনার জন্য কেমন ছিল? সবচেয়ে কঠিন মনে হয়েছিল কোনটা? প্রথম কথা, জানতে পারার কিছু ছিল না, জানতে পারছিলাম না, এটাই তো গুম। মানে কোনো যদি অফিসিয়ালি অ্যাটলিস্ট গুমটাও কোনো একটা ইয়াদ হতো যে গুম করা হয়েছে, তাহলে তো হতো। গুমকে তো রেকগনাইজ করা হয়নি। আমাদেরকে এমন একটা ফিলিং দেওয়া হচ্ছে যে আমরা বোকা, আমরা না সাজাচ্ছি সব কিছু, আমরাই এখানে কালপ্রিট। সো কোনো রকম রেকগনিশন ছিল না। আমাদের জন্য সবচেয়ে কষ্ট এবং হিউমিলিটিং জায়গা এটাই ছিল যে আমরা, মানুষ যখন অ্যারেস্টেড হয়, আব্বুর যেটা আমরা ডিল করছিলাম, হি ওয়াজ অ্যারেস্টেড, ইট ওয়াজ অফিসিয়ালি রেকগনাইজ। জানতাম, হ্যাঁ, তো যত কষ্টগুলাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ওয়াজ সাম রুটিন ইন ইট, যে আচ্ছা আব্বুকে হেল্প করতে হলে, আব্বুর জন্য জামা কাপড় পাঠাতে হলে এভাবে পাঠাবো, আব্বু ওই সময় আসবে, তার সাথে দেখা করতে যেতে পারবো, একটা তো রুটিন ছিল। ভাইয়ার ক্ষেত্রে আমরা জানি না কি হচ্ছে, এই যে না জানার মতো কঠিন জিনিস আর কিছু নেই। এবং অ্যারাবিকে একটা কথা আছে যে অপেক্ষা হচ্ছে মৃত্যুর চেয়েও কঠিন। এই না জেনে অপেক্ষা, ভাইয়া কে আসবে, ভাইয়া আছে, ভাইয়া কোথায় আছে। মানে আমাদের কীরকম যেত যে কিছুদিন সব একটা টাইমে ওয়েট করতে করতে একটা টাইম যখন আসলো যে রেগুলার লাইফ লিড করছি, এভরি আদার মান্থে হয়তো কি কোনো না কোনো কে হয় আমি, নাইলে আম্মু, নাইলে ভাবি, কেউ না কেউ অস্থির হয়ে যেত। আল্লাহ, আমরা বসে আছি কেন, আমরা কোথাও খুঁজতেছি না কেন, মানে আমরা কি ছেড়ে দিলাম, হাল ছেড়ে দিলাম, আবার পাগলের মতো সবাই এখানে ওকে নক দিয়ে, এখানেও মিটিং করি, এখানে একটা টক শো করি, আবার হঠাৎ করে একদিন আম্মু স্বপ্নে দেখলো, আম্মু পাগল হয়ে গেলো, আবার আমরা ছোটাছুটি। তো এটাই ছিল, পাগলামি ছিল, মানে একটা পাগলের সময় ছিল। এক্স্যাক্টলি, মানে এভরি আদার মান্থে আমাদের কাছে মনে হতো যে হ্যাঁ, আমরা চুপ হয়ে গেলাম, তাহলে কি আরমানকে ওরা, মানে আমরা চুপ হয়ে গেলে কি, মানে আমাদের একটা খুব গিল্টনেস কাজ করতো যে মানে এভাবে করে নিয়ে গেল আর আমরা কিছু বলবো না, আমরা চুপ হয়ে যাব। আর আমরা চুপ হয়ে গেলে মানে তাহলে যদি আরমানকে আর না ফিরে পাই, তো মানে কিছু করতে পারতাম না, মানে কোনো কিছুই সুন্দরভাবে শেষ করতে পারতাম না, কারণ মনে হতো যে হ্যাঁ, ভাইয়াটা তো নাই। একটা অস্থিরতা কাজ করতো, এক্সট্রিম, মানে কোনো কিছু খাওয়া থেকে শুরু করে, এবং এইগুলো না সাইকোলজিক্যালি যে এংজাইটি ক্রিয়েট করা। যেমন ধরেন খুবই নর্মাল একটা দিন গেল, খুবই টায়ারিং একটা দিন গেল, এসে বিছনায় শুইলাম, খুব গরম, এসি ছেড়ে বিছনায় শুলাম, হঠাৎ করে মনে হলো যে আমার ভাইটা কি এসি ছাড়তে পারতেছে, আমার ভাইটা কি বিছনায় শুতে পারতেছে, ঘুম আসে না, উঠে বসে যেয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, বারান্দায় যেয়ে দাঁড়ায় আছি। প্রতিনিয়ত তো লাইফ এরকমই সবার যাচ্ছিল আসলে, যে মানে হাউ ক্যান ইউ লিড আ লাইফ যখন আপনার মানে আপনার ফেভারিট মানুষটা, আপনার ভালোবাসার মানুষগুলো, ইউ হ্যাভ নো আইডিয়া সে আসলে কোথায় আছে, কী অবস্থায় আছে। আম্মু যেমন একবার বলতেছিল, ওর কি হাতটা খোলা রাখে না বাঁধা রাখে, মানে এই একটা সিম্পল একটা কথা বলেই আমরা সবাই চুপ। এই যে প্রতিনিয়ত একটা মানে এটা যে মানসিক টর্মেন্ট, সেটা আসলে বলে বোঝা যায় না, বলে বোঝানোর নাই আসলে। এরপর তো দীর্ঘ 8 বছর গুম থাকার পর তিনি ফিরে আসলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনি তো মেবি বাংলাদেশে ছিলেন না তখন। প্রথম যখন শুনেছেন যে তিনি ফিরে এসেছেন, বাসায় এসেছেন, আফটার সাচ এ লং ওয়েট।
ও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, I mean, মানুষের যে খুশি তো মরে যেতে ইচ্ছা করে একটা কথা আছে। কারণ একটা পর্যায়ের পর হয়তো এরকমই মনে হচ্ছিল যে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট হি উইল নেভার কাম। তো যখন 6ই আগস্ট 5ই আগস্ট রাতে আমরা তো সবাই মিলে ইয়াতেও সবাই আয়নাঘরের সামনে যাওয়ার চেষ্টা করছিল। আমরা অনলাইনে যারা আছি সবাই এটাকে একটা মুভমেন্ট করার ট্রাই করছিলাম। তো আমি যখন অনেক বেশি আয়নাঘর নিয়ে পোস্ট করা শুরু করলাম, তো আমাকে কয়েকজন ফোন করে বললো যে আপনি শিওর ওখানে আরমান আছে? তো এটা আবার আরেক রকমের কষ্ট। এই কোশ্চেনের তো অ্যান্সার আমার কাছে নাই। আমি বলছি ভাই, যদি আমার ভাই না থাকে কোনো না কোনো ভাই তো আছে, আমাদের আয়নাঘর খুলতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন, যে ভাই আমার ভাই থাকুক যেই থাকুক, ওই জায়গাটা আমাদেরকে ভাঙতে হবে, ওই জায়গাটা আমাদের খুলতে হবে। এবং পরবর্তী যখন ভাইয়া আসলো, আমি না বিশ্বাস করতে পারছিলাম না, সত্যি কথা। মানে ছবি দিচ্ছে, সবাই করতেছে, আর আমি লাইক রিয়েলি ভাইয়া? কারণ এর আগে অনেকবার এরকম হয়েছে যে ভাইয়া আসছে বলছে, কিন্তু যেয়ে দেখলাম ভাইয়া নাই। আরেকটা মজার ব্যাপার হয়েছে, জিনিসটা শুনতে মজা বলতেছি কিন্তু তখন কষ্ট হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল যে আরমানকে ইবনে সিনায় না, মানে ইবনে সিনায় আরমান আছে, তো এটা তো হসপিটাল। উই ওয়ার লাইক ওয়াই ইজ ইন হসপিটাল, সেই সময় তো হসপিটালটা অন্যভাবে দেখা হচ্ছিল এবং সব ভিকটিমরা ওখানে ছিল। সো যখন বলা হয়েছে আরমান ইবনে সিনায়, আমরা সবাই একটু ভয় পেয়ে গেলাম যে আসলে রিয়ালিটি কী অবস্থায় দেখবো। তো সুবহানাল্লাহ, হি ওয়াজ, মানে অবভিয়াসলি তার হাড্ডি গোনা যাচ্ছিল। আমার কাছে একটা ছবি আছে যে ভাই এভাবে করে বসে আছে, আর লিটারালি তার ব্যাকবোনগুলা উই কুড সি। এই পর্যায়ে কিন্তু হি কেম ব্যাক। সবচাইতে বড় মানে ইমোশনাল জায়গা ছিল, আর ততক্ষণ পর্যন্ত আমি খুব শক্ত ছিলাম। এবং মানে একটা তো হচ্ছে ভাই হারানো, মানে কী লেভেলের ভাই হারালাম, যে ওই ভাইটা আমাদের হচ্ছে এত বেশি টেক কেয়ার করতো, এত বেশি কেয়ার ছিল আমাদের মধ্যে। আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে বলতো যে আমি কনফিউশন লাগে, এটা তোর বয়ফ্রেন্ড না তোর ভাই। তো এই ভাইয়াটা মানে একটা সময় কি মনের একটা জায়গায় সাইডে বন্ধ করে রাখা। ফাইনালি যেদিন ভিডিও কলে ভাইয়ার সাথে দেখা হলো, তখনও ইন্টারনেট পুরোপুরি আসে নাই, ভাঙা অবস্থা। আমার ভাই ফার্স্ট কথা আমার হাজব্যান্ডকে বলতেছে, আমি তো 8 বছর ছিলাম না, তুমি কি টেক কেয়ার করছো ঠিক মতো আমার আমার বোনকে? ও কিন্তু খুবই ইমোশনাল, আমি কিন্তু খবর নিব যে তুমি কিন্তু ফুলে করছো নাকি। সো এই যে একটা গার্জিয়ানলেস অবস্থায় আমরা আসলে এতটা বছর ছিলাম, 8টা বছর, আব্বু নাই, ভাই নাই, টেক কেয়ার করার কেউ নাই। ওই সময় সব কষ্টগুলো মনে হয় বাঁধের মতো ভেঙে গেল। যে থাকে না যে আপনি অনেক কষ্ট কিন্তু চুপ করে থাকেন, বলবো না, ফাইনালি যখন কষ্টটা শেষ হয়ে যায়, ও লাইক এখন আমি আই থিঙ্ক আই ক্রাইড লাইক হেল। দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম আই ক্রাইড ইন 8 years। এই ঘটনাটা পুরো বাংলাদেশের ইতিহাসে খুবই বেদনাদায়ক একটা অধ্যায় ছিল। আমরা চাই যে এই নতুন বাংলাদেশে আর কোনো গুম না হোক, আর কোনো আয়নাঘর না হোক, আর কোনো ফ্যাসিস্ট ফিরে না আসুক, ইনশাআল্লাহ। তো এখন তিনি কেমন আছেন ব্যারিস্টার আরমান, ফিজিক্যালি, মেন্টালি, এতগুলো বছরের ট্রমা কাটিয়ে? আলহামদুলিল্লাহ, আই মিন ইটস জাস্ট আ মিরাকল অফ আল্লাহ, বিকজ আমরা তো গুম নিয়ে অনেক কাজ করেছি, ওই সময়ও করেছি। 10-12 দিনের গুমের মানুষও খুব ইনকগনিশন অবস্থায়, ইউনো, খুব দেখা যাচ্ছে যে তারা ইনকোহারেন্ট কথাবার্তা বলছে, তারা তাদের লাইফটাকে নর্মাল নিতে পারছে না। এরকমও অনেক মানুষকে আমরা দেখেছি যে 1 মাস গুম ছিল, তো এতগুলো বছর, 8-10 বছর পরও কিন্তু সে নর্মাল লাইফে ফিরে যেতে পারেনি। তো সেখান থেকে খুবই সারপ্রাইজিংলি যে ভাইয়া এসেছে, ভাইয়া সব কিছু সুন্দরভাবে বলতে পারছে, শুধু এটা না, এখান থেকে পিছনের যে স্মৃতিগুলা প্রত্যেকটা খুব মানে খুবই ক্লিয়ার, মানে সে কোনো কিছু ভুলে নাই, সব কিছু তার ক্লিয়ারলি মনে আছে, সবগুলোর ব্যাপারে তার ক্লিয়ার ধারণা আছে, তার মানে তার মেন্টাল ক্যাপাসিটিতে কোনো রকম লোপ পায় নাই। এবং পরবর্তীতে এসে দেখেন, আমরা 10-12 দিন যদি বাসায় থাকি, তারপর বের হয়ে মনে হয় দুনিয়াটা অন্যরকম লাগতেছে। তো এই মানুষ 8 বছর পর আসছে, অ্যাপস থেকে শুরু করে সব কিছু ডিফারেন্ট। অ্যান্ড উই ওয়ার সো সারপ্রাইজ টু সি যে উনি এত তাড়াতাড়ি সব কিছু অ্যাডাপ্ট করে নিলেন। এখন আমাকে নতুন করে বলে, সুমাইয়া তুই জানিস এই যে এটা আসছে, এটা দিয়ে এটা করা যায়। আমি তাই, মানে আমি নিজেও জানি না যে নতুন নতুন অ্যাপস আসছে, সে হচ্ছে অলরেডি 8 year কভার করে আমাকে নতুন অ্যাপস, নতুন কিছুর আপডেট দিচ্ছে। তো মাশাল্লাহ, আমার কাছে মনে হয় এটা সবার দোয়া, সবার ভালোবাসা। আর আমাদেরও আই থিঙ্ক এটাও আরেকটা জিনিস অ্যাওয়ারনেস আমার কাছে ক্রিয়েট করার দরকার, যে আমাদের প্রপার ফ্যাসিলিটি নেই এসব ভিকটিমদেরকে প্রপারলি গ্রুম করে ওঠানো। তো আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক আমাদের সে ফরচুনেটটা ছিল যে ভাইয়া বের হওয়ার 1 সপ্তাহের মাঝেই আমরা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করি, এবং
এমন ইউকে থেকে একজন কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে যে অলরেডি এসব ভিকটিম নিয়ে কাজ করছে। তখন থেকে পুরোপুরি তার মেডিকেল চেক আপ থেকে তারপর তাকে মালয়েশিয়াতে নিয়ে যাওয়া হলো, তারপর সে টার্কিতে গেল, এবং এই ফুল টাইমে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল পুরো দিকটাই কিন্তু তাকে টেক কেয়ার করা হচ্ছিল। তো এই মিনসগুলো তো আসলে একটা সরকারের দেওয়ার কথা, শুধু তো ভাইয়া না, এরকম কত গুণ আছে। এখন আমাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ উই হ্যাভ দ্যাট ফ্যাসিলিটি, উই হ্যাভ দ্যাট এফ্লুয়েন্সি বা সেই টাইপের আমাদের অ্যাওয়ারনেস ছিল যেগুলো করতে হবে, যার কারণে আমরা তাকে মাল্টিপল ওয়েতে হেল্প আউট করতে পেরেছি, এবং দ্যাটস দ্য রেজাল্ট হাউ ইউ সি হিম, যে সে তার ট্রমাটাকে এখন শক্তিতে পরিণত করতে পেরেছে। তার ট্রমা দিয়ে সে এখন নতুনভাবে শক্তি পাচ্ছে যে আমারটা যেন আর কাউকে দিয়ে না হয়। একটা নর্মাল মানুষ জাস্টিসের জন্য কাজ করা আর একজন ভিকটিম জাস্টিসের জন্য কাজ করা ইজ ভেরি ডিফারেন্ট থিং। যে পার্সোনালি যায়, যে পার্সোনালি এটাকে এক্সপিরিয়েন্স করে, সে এটাকে যেভাবে করে রেকটিফাই করতে চাবে, অন্য মানুষ হয়তো চাবে কিন্তু তাদের শক্তিটা, তাদের ইচ্ছাটা এত প্রবল হবে না। তো আমি এই জন্য দেখছি যে ভাইয়া হচ্ছে কোনো রেস্ট নাই, ভাইয়া কিচ্ছু নাই, কিন্তু সে কোনো টায়ার্ডও নাই, কোনো কমপ্লেনও নাই যে তুমি ঘুমাচ্ছ না, তুমি করছো না। হি ইজ ইন আ মিশন টু রিজলভ যে এইটা যেন আর কারোর সাথে না হয়, আর এখন কেউ তিনি যেন না কিভাবে হয়। সময় কাটাচ্ছেন? সেটা তো উই হার্ডলি সি হিম, হি ইজ ভেরি বিজি। আব্বুর অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর কাজ তার কাঁধে এখন নতুন করে নেওয়া লাগছে, সেই সাথে সাথে ক্যাম্পেইন আছে, এবং ক্যাম্পেইনগুলোতে সে অনেক হ্যান্ডস অন ইনভলভড। উনি খুব আমার আব্বুর মতোই মাইক্রো ম্যানেজ করতে পছন্দ করে, যার কারণে প্রত্যেকটা ইয়াতে, ইভেন আমরা মেয়েরা যে ক্যাম্পেইনগুলোতে যাচ্ছি, প্রতিদিন রাতে এসে আমাদের সাথে কিন্তু বসে ফিডব্যাক নেওয়ার জন্য যে কে কী বললো, কী এক্সপিরিয়েন্স হলো, কী হলো। সো আমাদের এখন পুরো হচ্ছে ইলেকশন ভাইবে আসা যাচ্ছে, এবং হি ইজ ইন ফুল মুড ইনশাল্লাহ। সো উই আর হ্যাপি টু সি হিম লাইক দ্যাট, অ্যান্ড ইনশাল্লাহ ইফ আল্লাহ মানুষ যদি বিশ্বাস করে, তাকে একটা চান্স দেয়, আই থিঙ্ক হি ক্যান ব্রিং সাম মেজর চেঞ্জ দ্যাট ইজ ভেরি নিডেড। ফ্যাসিস্ট গভর্নমেন্টকে না আনার জন্য এরকম টাইপের কিছু ভিকটিমদের সামনে এসে লিড দিতে হবে, আদারওয়াইজ আসলে সেম রিপিটেশন হতেই থাকবে। তার জন্য অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। লাস্ট যেই প্রশ্নটা যেটা জানতে চাচ্ছি, এই নতুন বাংলাদেশে জেনজিদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কি না? কীভাবে তারা এই বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারে এবং একটা ইম্প্যাক্টফুল লাইফ লিড করতে পারে? রাইট, প্রথমত তো ফার্স্ট আই হ্যাভ টু স্যালুট দেম অ্যান্ড থ্যাংক দেম ফর দি রেভলিউশন, ফর ওরা যে কাজগুলো করেছে, যেভাবে করে যুদ্ধ করেছে, এটা আমাদের, বিশেষ করে আমি তো পার্সোনালি আরও থ্যাঙ্কফুল, বিকজ আমি আমার ভাইকে ফেরত পেয়েছি, আমি আমার অনেক হারানো প্রাপ্য সম্মান ফেরত পেয়েছি, যেটা হয়তো সেই সময় বলতেও আমি আমার বাবার নাম মুখে আনতে পারছি। তো এই জন্য আমি আসলে অনেক হার্টফেল থ্যাংক ইউ, অ্যান্ড আমার অনেক বেশি গ্র্যাটিটিউড তাদের জন্য। কিন্তু অ্যাজ আ কী বলবো, মুরব্বী, আমরা তো মিলেনিয়ালস, একটু মুরব্বীরা তো একটু না দিলে হয় না, তাই না? একটু উপদেশ দিতেই হয়। তো উপদেশের জায়গা থেকে শুধু এটা বলবো যে দেখো, অনেক সময় কি ভাঙাটা জরুরি, কিন্তু এই ভাঙার পরের ভাঙাটা যে ফোর্সটা লাগে, গড়তে তার ইকুয়াল অপোজিট ফোর্স লাগে। তার মানে ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয়, গড়তে ততটাই সবর এবং ম্যাচুরিটি দেখাতে হয়। গড়তে কিন্তু সময় লাগে। আনফর্চুনেটলি যেটা হয় যে এই সবরটা মানুষ রাখতে পারে না, কিন্তু এইটাও উচিত। যদি আমরা এই সবরটা না রাখি, আমরা যদি ম্যাচিওরভাবে পেশেন্সের সাথে একজন আরেকজনকে হেল্প করে আগায় না যাই, তাহলে আমরা প্রোডাক্টিভ কিছু গড়তে পারবো না, এবং বারবার তখন কি হবে, এই জায়গাটা ওই পুরনো সিস্টেম দিয়েই এটাকে আবার ভরা হবে, এবং তখন আমার রাইটটার জন্য আমাকে বারবারই রেভলিউশন করতে হবে, বারবারই রক্ত দিতে হবে। তো যেমন আমরা চাই নাই ফ্যাসিজম, আমাদেরকে এখন মেক শিওর করতে হবে যে উই গিভ দ্য ডিউ ডিলিজেন্ট, যেন এটা আর ব্যাক না করতে হবে। এমনভাবে মজ্জাগতভাবে জিনিসটা ভাঙতে হবে, এবং নতুন কাঠামো তৈরি করতে হবে, যে সিস্টেমেটিকলিও কেউ চাইলে যেন এই সিস্টেমটাকে আর এক্সপ্লয়েট করতে না পারে। এক্স্যাক্টলি। তো এই জন্য তোমাদের হেল্প লাগবে, তোমাদের সবর লাগবে। এবং আমি আসলে অনেক বেশি এই লাস্ট কয়েক মাসে জেনজিদের সাথে কথা বলা হচ্ছে, ওদের ফিডব্যাক নেওয়া হচ্ছে। আনফর্চুনেটলি আমি যেটা রিয়েলাইজ করছি যে ওরা কিন্তু একটু কিছুটা হলেও ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে, করেন আপনারা আপনাদের কাজ, আমরা আমাদের বলয় আবার ফেরত যাই। কিন্তু না,
পলিটিক্যাল অ্যাওয়ারনেস যখন ক্রিয়েট হয়েছে, এটাকে পলিটিক্যাল কালচারে আমাদের পরিণত করতে হবে। তোমাদেরকে সাথে থাকতে হবে, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে, এবং রাইট ওয়ে, রাইট চুজিং মানুষদের জন্যই তোমাদেরকে লাগবে সাথে, ইনশাআল্লাহ। আশা করছি আপনার কথাগুলো জেনজিদের জন্য অনেক ইন্সপায়ারিং হবে। ইনশাআল্লাহ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে। ইনোভা টক্সের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সুমাইয়া রাবেয়ার সাথে। তার সাথে কথা বলে আমরা অনেক কিছু জেনেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে অনুপ্রাণিত করবে। ইনোভা টক্সের নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।